আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আমার আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা গল্প সবিতা দেবী। ললিতচন্দ্র বিশুদ্ধ পশ্চিমবঙ্গীয়। বাজে শিবপুরে জন্মগ্রহণ করে উত্তরপাড়ার স্কুলে এবং হাওড়ার কলেজে বিদ্যাভ্যাস করে তিনি বাগবাজারের নীলকান্ত পাঠশালায় বঙ্গভাষার শিক্ষকরূপে অধিষ্ঠিত হয়েছিলেন। সেখানে 20 বছর কাজ করবার পরে তার মাইনে যখন 40 থেকে 60 এসে ঠেকেছে এবং উচ্চাশার শেষ সোপানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের চেয়ারটা যখন কল্পনাকে সুরসুরে দিচ্ছে, এমন সময় ভাগ্য তাকে নিয়ে একটু তামাশা করল। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারারের চাকরি তিনি পেয়ে গেলেন। তিনি বিএ পাশ মাত্র, কিন্তু তাতে কি, তিনি কবি এবং সমালোচক। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান পুরুষদের মধ্যে একজন তার প্রাণের বন্ধু। কে বলে বাংলাদেশে প্রতিভার আদর নেই? কে বলে বাঙালি বন্ধুতার মূল্য দিতে জানে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হালচাল বাদশাহী ধরনের। লর্ড কার্জন যখন বাংলাকে দুটুকরো করেছিলেন, তখন ঢাকা শহরকে গভর্নমেন্টের একটি পীঠস্থান রূপে প্রস্তুত করা হচ্ছিল। সেই প্রস্তুতির নামই হচ্ছে রমনা। বঙ্গভঙ্গ নাকচ হয়ে যাবার পর প্রায় সমস্ত রমনাটাকে বিশ্ববিদ্যালয়ে গ্রাস করে বসল। সেক্রেটারিয়েটের ঘরগুলো বিদ্যুৎজনের বক্তৃতায় গুমগুম করতে লাগল। লাটের নাচঘরে পরীক্ষার আপিস, দরবার ভবনে ল্যাবরেটরি এবং সরকারি স্বর্গের কেষ্টবিষ্টদের জন্য যেসব বিলিতি ছাদের বাসভবন তৈরি করা হয়েছিল, সেগুলোতে জ্ঞানমার্গের বিভিন্ন দিকপালেরা বিরাজ করতে লাগলেন। রমনার উত্তর প্রান্তে 2-4 ঘর জজ ম্যাজিস্ট্রেটও রইলেন। একটা ঘোড়দৌড়ের মাঠ ও শ্বেতাঙ্গদের ক্লাব ঘরও রইল, কিন্তু সেগুলি রমনার অলংকার মাত্র। ছাত্র ও ছাত্রী, প্রফেসর, ডিন, প্রভেস্ট, রিডার ও লেকচারার এরাই রমনার রক্তমাংস। দিনু মল্লিকের গলির একতলা থেকে রাতারাতি নীলক্ষেতে বদলি হয়ে ললিতচন্দ্রের টাল সামলে নিতে একটু সময় লাগল। বিশ্ববিদ্যালয়ের জাঁকজমক দেখে তিনি প্রথমটা একটু হকচকিয়ে গেলেন, কিন্তু সেটা নিজের কাছেও স্বীকার করলেন না। ইংরেজিতে যাকে বলে চিক, সেটা প্রচুর পরিমাণে ছিল তার। পেশিবহুল পালোয়ানি ভাষায় ভাষাতত্ত্ব বিষয়ে রবীন্দ্রনাথকে অজ্ঞজ্ঞান প্রমাণ করে তিনি সমালোচক হিসেবে নাম কিনেছিলেন। কিছুদিনের মধ্যেই নীলক্ষেতের বাগানওয়ালা বাড়ি, 3টে চাকর, সপ্তাহে 10টি ক্লাস, বাংলা বিভাগে ছাত্রীবহুলতা, স্বনামধন্য পণ্ডিতদের সংসর্গ, বিশ্ববিদ্যালয়ের আইন কানুন, কমিটি কাউন্সিল, ছাত্রছাত্রীদের প্রাত্যহিক বিচিত্র অনুষ্ঠান, সবই তিনি নিজের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে নিলেন। শুধু তাই নয়, তার হাবে ভাবে কথাবার্তায় এটা খুব স্পষ্ট হয়েই প্রকাশ পেল যে তার মতো একজন ক্ষণজন্মা কবি পণ্ডিত যে পূর্ববঙ্গীয় বর্বরদের আলোক বিতরণ করতে পদ্মাপার হয়ে এসেছেন, এটা নিতান্তই তার মহানুভবতা। এবং এজন্যে চট্টগ্রাম থেকে ফরিদপুর পর্যন্ত সমগ্র পূর্ববঙ্গ যদি তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে, তাহলেও যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। তৈলচিক্কণ রস্য চুলের 2 প্রান্ত শিঙের মতো তুলে দিয়ে চীনে কাপড়ের গলাবন্ধ কোটের উপর পাকানো সাদা চাদর জড়িয়ে, ফিতেওয়ালা ইংরেজি জুতোর সঙ্গে লাল মোজা পরে এবং ধুতির কোঁচাটি ডান হাতে তুলে ধরে করিডোর কম্পিত করে তিনি যখন চলতেন, ছাত্রেরা পাশ দিয়ে যেতে যেতে আবক্ষণত নমস্কার করত এবং একটু দূরে গিয়ে পিক করে হেসে ফেলত। রসবিগলিত তাম্বুল চর্বণের প্রাচুর্যে তার ওষ্ঠাধরের রং পোড়া কয়লার মতো এবং দাঁতের রং জবা কুসুম তেলের মতো হয়েছিল। সেই দন্তপংক্তি বিকশিত করে প্রচণ্ড নিনাদে তিনি মাইকেল পড়াতেন এবং 4 লাইন পড়িয়েই সাহিত্যক্ষেত্রে নির্বোধ পূর্ববঙ্গীয়দের অপচেষ্টার এমন সুতীব্র নিন্দা করতেন যে বেচারা বাঙাল ছেলেরা স্তম্ভিত হয়ে বসে থাকত এবং মাইকেলের 5ম লাইনে পৌঁছাবার আগেই ঘণ্টা বেজে যেত। একদিন তিনি তার মাছের মতো মুখ পূর্ণবেদন করে অর্ধনিমিল নয়নে আবেগ ভরে মেঘনাদবধ কাব্য আবৃত্তি করছেন। এমন সময় চটিজুতো ফটফট করতে করতে একটি লম্বা মতো টেরি কাটা ছেলে ক্লাসে ঢুকে পিছনের বেঞ্চিতে বসল। ললিতচন্দ্র সশব্দে বই বন্ধ করে ছেলেটিকে তীক্ষ্ণ ক্ষুদ্র চোখে বিদ্ধ করে বললেন, ক্লাসে ঢোকবার আগে আমার অনুমতি নেওয়া উচিত ছিল তোমার। ছেলেটি পিছনের দেয়ালে পিঠ ঠেকিয়ে হাত দোলাতে লাগল। তোমাদের অভদ্রতায় আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। ছেলেটি তেমনি দেয়ালে ঠেলান দিয়েই বলল, ভদ্রতা শেখবার জন্যই তো আপনার ক্লাসে আসি। ললিতচন্দ্র চিৎকার করে বললেন, দাঁড়িয়ে কথা বলো, দাঁড়াও। তারপর ইংরেজিতে বললেন, স্ট্যান্ড আপ। সেই ছেলেটি উঠল না, উঠল তার পাশের ছেলেটি। না না, তুমি নাও, ইউ ইউ।
আমি স্যার বলে অত্যন্ত নিরীহ দর্শন চশমা পরা একটি ছেলে উঠে দাঁড়ালো। এর কি হচ্ছে না? এই টেরিকাটা কুষ্মাণ্ড, দাঁড়াও। এবার যে উঠল তার প্রকাণ্ড চেহারা, মাথার টেরিটি ফিটপাট, গায়ে সিল্কের শার্ট, বুকের উপর দুহাত একত্র করে গম্ভীর গলায় সে বলল, আমাকে কুষ্মাণ্ড বললেন স্যার? ললিতচন্দ্র ক্রোধে আত্মহারা হয়ে বলতে লাগলেন, শুধু তোমাকে নয়, তোমাদের সকলকে বলেছি, মূর্খ, ইতর, বর্বর। আমার আগেই বোঝা উচিত ছিল যে পদ্মার জলে ভদ্রতার সলিল সমাধি হয়েছে। গভর্নমেন্টকেও বলিহারি, বাংলাদেশে আবার ইউনিভার্সিটি, শুকুরের কাছে মুক্ত ছিটানো। বলতে বলতে ললিতচন্দ্রের মুখ দিয়ে ফেনা গড়াতে লাগল। হঠাৎ ক্লাসের প্রায় অর্ধেক ছেলে উঠে দাঁড়ালো। ওই রাগের মুখেও ললিতচন্দ্রের মনে সুবুদ্ধির উদয় হলো। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আজ আর ক্লাস হবে না, তোমরা যাও। বলেই তিনি বই খাতা কুড়িয়ে নিয়ে বেরোতে যাচ্ছিলেন, কিন্তু ক্লাসঘরের সবকটি দরজা কলের মতো পরপর বন্ধ হয়ে গেল এবং মিনিট খানেক পরে তিনি দেখতে পেলেন 10-12টি যুবকের একটি বৃত্তের মধ্যে তিনি দাঁড়িয়ে। প্রকাণ্ড চেহারা ছেলেটি শার্টের আস্তিন গুটিয়ে তার একেবারে মুখোমুখি দাঁড়িয়ে বিশুদ্ধ বাঙাল ভাষায় বলল, কি স্যার, আর এরকম কইবেন? ললিতচন্দ্র অবিশ্বাস্য মিহি সুরে বললেন, তোমরা কি রাগ করেছ? শিক্ষক হলে ছাত্রদের মাঝে মাঝে ভর্ৎসনা করতেই হয়, তার জন্যে। পিছন থেকে দ্রুত স্বরে আরেকজন বলে উঠল, ন্যাকামি রাখেন স্যার, আপনি আমাকে সকলের অপমান করছেন, ভালো চান তো ক্ষমা চান, না হইলে মুশকিল হইয়া যাইব কইয়া দিলাম। সঙ্গে সঙ্গে আরেকজন বলল, কি আর করবেন স্যার, ক্ষমাটা চায়া ফেলান। দেখতে আসেন তো, আমাকে কাছে তেরিবেরি খাটব না, আমরা বাঙ্গাল, আমাকে রক্ত গরম। এদিক ওদিক তাকিয়ে ললিতচন্দ্র বুঝলেন যে একটা সুচিন্তিত চক্রান্তের ফাঁদে তিনি পা দিয়েছেন। তার ঠিক পিছনেই ক্লাসের 6টি মেয়ে তাদের স্বতন্ত্র চেয়ারে মুখ অত্যন্ত নিচু করে বসে। তাদের মুখের ভাব দুঃখের না কৌতুকের বুঝবার কোনো উপায় নেই। কথা কন না যে স্যার? ললিতচন্দ্র নিরুপায় হয়ে বললেন, আমি দুঃখিত, হলো, আমাকে এখন যেতে দাও। যাকে উপলক্ষ করে গোলমালটা আরম্ভ, সেই লম্বা ছেলেটি এতক্ষণ চুপচাপ পিছনে দাঁড়িয়েছিল, এইবার এগিয়ে এসে বলল, ওতে হবে না, আমাদের রিটেন অ্যাপোলজি চাই। হ্যাঁ, ঠিক কথা, আপনারা এখনই অ্যাপোলজি লিখে দিতে হইব। যদি না দেন তবে আমরা কেউ আর আপনার ক্লাস করুম না। একটা ছেলেও আর আপনার ক্লাসে আইব না, আমরা স্ট্রাইক করুম। রোজ রোজ গালাগাল খাওয়ানোর লাইগা আপনার ক্লাসে আসতে বইয়া গেছে আমাগো। দেখেন না, আপনার কলকাতায় ফুটাইনি বাইর করে দিমু, তবে ছাড়ুম। মুখ থেকে মুখে কথা কাড়াকাড়ি করে মনের ভাব ব্যক্ত করল ছেলেরা। তারপর লম্বা ছেলেটি বলল, অ্যাপোলজির সঙ্গে একটা গুড কন্ডাক্টের বন্ড দিতে হবে আপনাকে। ললিতচন্দ্রের মনে হতে লাগল তার পায়ের তলায় আর মাটি নেই। ফিসফিস করে বললেন, তোমরা যা চাও তাই হবে, মেয়েদের সামনে আর অপমান আমাকে করো না, এবার আমাকে তোমরা ছেড়ে দাও। লম্বা ছেলেটির ইঙ্গিতে ছেলেরা সরে দাঁড়িয়ে একটা দরজা খুলে দিল। বেরিয়ে যেতে যেতে ললিতচন্দ্র পিছন থেকে শুনলেন, আচ্ছা স্যার, এবার ছাইরা দিলাম, মনে থাকে যেন। গল্পটা দ্রুত বেগে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ল। ছেলেরা হাততালি দিয়ে হো হো করে হাসল, মেয়েরা হাসির হাওয়ায় হিল্লোলিত হল এবং অধ্যাপকরা মুখ টিপে হাসলেন। ললিতচন্দ্রের মনে পূর্ববঙ্গ বিদ্বেষ এত প্রচণ্ড হল যে সেটা যদি তার মন থেকে নিষ্কাশন করে নেওয়া সম্ভব হতো, তাহলে সেই বিষে ঢাকা শহরের সমস্ত লোককে 1 মিনিটের মধ্যে মেরে ফেলা যেত। তিনি এসেছেন দয়া করতে, সেই দয়া নাকি এই প্রতিদান। মানুষের অকৃতজ্ঞতায় তার চিত্ত তিক্ত হয়ে উঠল। সন্ধ্যাবেলা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে নিয়মিত যেতেন তিনি, অর্থাৎ দুপুরে ছাত্রছাত্রীদের কাছে বক্তৃতা দিয়ে তার স্বাদ মিটত না। সন্ধ্যাবেলা শিক্ষকদের কাছে বক্তৃতার কলের ছিপি খুলে দিতেন। বড় দরের প্রফেসররা হয় তাস খেলেন, নয় আন্তর্জাতিক, ভারতীয় কিংবা বৈশ্ববিদ্যালয় কূটনীতি আলোচনা করেন। বাচ্চা শিক্ষকদের মধ্যে কাউকে পাকড়াও করে 100 লোককে শোনাবার মতো উচ্চস্বরে তিনি নানা প্রমাণসহ এই কথাটাই বুঝিয়ে যেতেন যে রবীন্দ্র অভ্যুদয়ের পরে বাংলা সাহিত্যের মৌলস্রোত রুদ্ধ হয়ে গেছে। বাংলা প্রফেসররা যখন একটা আত্মরক্ষা সমিতি গঠন করবার উদ্যোগ করছেন, হঠাৎ একদিন তারা অবাক হয়ে দেখলেন যে ললিতচন্দ্র আর ক্লাবে আসছেন না। বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলে যে একটা হাস্যতরঙ্গ উদ্বেল হয়ে উঠেছে সেটা তিনি অনুমান করতে পারলেন এবং বাড়িতেই সন্ধ্যা যাপন করতে লাগলেন। নীলক্ষেত রমনার পশ্চিম প্রান্তে। ময়মনসিংহের রেল লাইন গোল হয়ে এখান দিয়ে চলে গেছে। তারপরেই মাঠের পর মাঠ,
একেবারে ঘন শ্যামল দিগন্তে গিয়ে মিশেছে। সেই প্রান্তরের দিকে মুখ করে সারি সারি কয়েকটি অধ্যাপকীয় বাংলো। তার শেষ বাড়িটি ললিতচন্দ্রের। মনীষী কবির পক্ষে এর চেয়ে ভালো আবাস কি হতে পারে? কিন্তু ওই বিশাল দিগন্ত, প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের বর্ণবিলাস ললিতচন্দ্রের কবিচিত্তকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারল না। ক্রোচের নন্দনতত্ত্বের বই হাতে নিয়ে বাগানে বসে তার নিঃসঙ্গ বোধ হল। তিনি বহুকাল বিপত্নিক। 2টি কন্যাকে 13 না পেরুতেই পার করেছেন। ছেলে ইচাপুরে বন্দুকের কারখানায় কাজ করে। কলকাতায় তার নিজের দল ছিল, ভক্ত সম্প্রদায় ছিল, আড্ডার ঘাঁটি ছিল। সোনাজলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কলকাতা ছেড়ে এসেছেন বলে তিনি প্রায় অনুতপ্ত বোধ করলেন। রমনাওয়ালারা নিজেদের মধ্যেই মেলামেশা করেন। জিনিস কেনা কিংবা সিনেমা দেখা ছাড়া শহরের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তারা সন্ধ্যাবেলা রাস্তায় ভ্রমণ করেন, কিংবা ক্লাবে যান, কিংবা ছেলেদের কোনো সভায় গিয়ে বসেন এবং কদাচ পরস্পরের গৃহে সস্ত্রীক পদার্পণ করে রমনার ব্যয়বহুলতা ও ভৃত্যদের চৌর্যবৃত্তি সম্বন্ধে প্রশান্ত গম্ভীর আলাপ আলোচনা করেন। ললিতচন্দ্র 2-1 দিন কোনো কোনো সহকর্মীর গৃহে আবির্ভূত হয়ে দেখেছেন। তারা খুব যে খুশি হয়েছেন তা মনে হয়নি। তাদের আলোচনার বিষয়গুলো মনোভূত হয়নি তার। তার ডান দিকের বাড়িতে একজন ইংরেজির অধ্যাপক সমস্ত সন্ধ্যা ক্রসওয়ার্ডে মত্ত থাকেন। তার পরের বাড়িতে একজন প্রৌঢ় দার্শনিক চিত হয়ে শুয়ে গোয়েন্দা নোভেল পড়েন। ললিতচন্দ্র জীবলোকে তার সমান্তরের কাউকে খুঁজে না পেয়ে বইয়ের পাতায় অমরাত্মার সঙ্গভোগ করতে লাগলেন এবং নিজের সম্বন্ধে অত্যন্ত উচ্চ ধারণা প্রকাশ করে কয়েকটি কবিতা লিখে ফেললেন। এমন সময় সুরেশ্বর সেন নামে এক ভদ্রলোক এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে ঢাকায় এলেন এবং রমনার একটি মনোহরতম ভবনে অধিষ্ঠিত হলেন। কবি ললিতচন্দ্র তার প্রতিবেশী। এই খবর পেয়ে সেন সাহেব নিজেই তাকে খুঁজে বের করলেন এবং কবিকে তার বাড়িতে যাবার আমন্ত্রণ বারবার জানিয়ে গেলেন। সেনের বাড়ি গিয়ে ললিতচন্দ্রের ভালোই লাগলো। ভদ্রলোক যথার্থ সাহিত্য রসিক। শেক্সপিয়রের সনেট অনর্গল মুখস্থ বলতে পারেন। নিজেও একটু একটু ইংরেজি কবিতা লেখার চেষ্টা করেন। ডেপুটি হয়েও সিভিলিয়ানদের সঙ্গে টেক্কা দিয়ে চলা তার অভ্যাস। একবার ছুটি নিয়ে বিলেত ঘুরে এসেছেন। মহামূল্য স্যুট পরেন এবং মেক্রোপোলার দোকান থেকে ভিপিতে পাইপের তামাক আনান। তার স্ত্রী সবিতা দেবী জল রঙে ল্যান্ডস্কেপ আঁকেন, পিয়ানো বাজান। সকালবেলা বাগানে বসে আধুনিক বাঙালি কবির বই পড়েন। স্বামী স্ত্রী দুজনেই মুক্ত মনের মানুষ। কারো সঙ্গে পরিচয় হলেই লোকটা কত মাইনে পায় এ চিন্তা তাদের মনে হয় না। এবং সিভিল লিস্টের বাইরেও যে মানুষ আছে, এমনকি বেশিরভাগ মানুষ যে সিভিল লিস্টের বাইরেই, সে বিষয়ে তারা সচেতন। ফিলিস্টাইন শহরের সভ্যতার আলো জ্বলল। সেনদের পেয়ে ললিতচন্দ্র বেঁচে গেলেন। ওদের সবই যে তার ভালো লাগলো তা নয়। বঙ্কিমের আনন্দমঠের মন্ত্রে তিনি দীক্ষিত। 19 শতকের হিন্দু পুনরুজ্জীবনের তিনি পুরোহিত। সেনের পাজামা, ড্রেসিং গাউন, পাইপ, সবিতা দেবীর খাটো চুল, ঠোঁটের রাসায়নিক রং এসব তিনি পছন্দ করলেন না। তবু তাদের মধ্যে যথার্থ কালচারের পরিচয় পেলেন তিনি। চোখ বুজে চিৎকার করে নিজের প্রকাশিত ও অপ্রকাশিত কবিতা পড়েন। রুপার্ট ব্রুক ও উইলফ্রিড ওয়েনকে নিয়ে আলোচনা করেন এবং আধুনিক ইংরেজ কবিদের বই সেনের কাছ থেকে ধার নেন। এই আলোচনা সভায় সবিতা দেবী সর্বদাই উপস্থিত। মন দিয়ে সব কথা শোনেন, মাঝে মাঝে কিছু বলেনও। ললিতচন্দ্র ধরেই নেন যে সেসব কথা তার স্বামীর কাছে শেখা, নয়তো অবাক হতেন। এদিকে সেন দম্পতিও তাকে প্রসন্ন চিত্তেই গ্রহণ করলেন। তার প্রচণ্ড শব্দ করে চা খাওয়া, পা তুলে চেয়ারে বসা, সমসাময়িক বাঙালি কবিদের সম্বন্ধে অনর্গল কটূক্তি, এইসবই কবির ছোটখাটো উৎকেন্দ্রিকতা বলে মার্জনা করলেন তারা। ভালো জিনিসের ধর্মই এই যে তারা একটা সংকীর্ণ পরিধির মধ্যে আবদ্ধ থাকে না। তার সৌরভ চারদিক ছড়িয়ে পড়ে। অল্পদিনের মধ্যেই সেনদের বাড়িতে আরও অনেকের আনাগোনা আরম্ভ হলো। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন আছেন, ইংরেজ পাদ্রী প্রফেসর আছেন, আবার মাসিক পত্রে 2টো গল্প ছাপিয়েছে এমন ছাত্র, কে 2টো গান রেকর্ড করেছে এমন মেয়েও আছে। বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন শ্রেণীতে শিল্পকলার অনুরাগী যে অল্প কয়েকটি লোক ঢাকা শহরে ছিল, তারা সকলেই একে একে সেখানে এসে জুটল। এতে ললিতচন্দ্রের একাধিপত্য নষ্ট হলো বটে, কিন্তু তার প্রতিপত্তি রমনার এলাকা ছাড়িয়ে সমস্ত শহরে রাষ্ট্র হতে লাগল। তাতে তিনি দুঃখিত হলেন না। ল্যান্ড্রের অনুসরণে আকবর আওরঙ্গজেবের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন তেজস্বী অমিত্রাক্ষরে রচনা করে
এক সন্ধ্যায় গুটি ৫-৭ শ্রোতার সামনে তিনি পড়ে শোনাচ্ছেন। এমন সময় কর্ণবিদারক শব্দ করতে করতে একটি মোটরসাইকেল ফটক দিয়ে ঢুকে বাগান পার হয়ে একেবারে বারান্দার সিঁড়ির তলায় এসে দাঁড়াল। ললিতচন্দ্র অত্যন্ত বিরক্ত মুখে পাণ্ডুলিপি থেকে চোখ তুলে দেয়ালের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। একটু পরে সেনদের ৬ বছরের মেয়েটির হাত ধরে যে ছেলেটি ঘরে ঢুকল তাকে দেখে তার মুখ ঘোর কালো হয়ে গেল। মাইকেল পড়ানোর ক্লাসে সেই দুর্ঘটনার নায়ককে এখানে দেখতে তিনি আশা করেননি। সবিতা দেবী বললেন, এসো অরুণী, তোমাদের মাস্টারমশাই নতুন কবিতা পড়া হচ্ছে, শোনো, আপনি পড়ুন ললিতবাবু। ললিতচন্দ্র অরুণীর দিকে হিংস্র দৃষ্টিতে একবার তাকিয়েই চোখ সরিয়ে নিলেন। মোটা গলায় বললেন, থাক, আজ আর না। সেন একটু অবাক হয়ে বললেন, বাহ, পড়ুন, আমরা শোনবার জন্য তৃষিত হয়ে আছি। সবিতা দেবী বললেন, তুমি বসো অরুণী। না, ঘরে বড্ড গরম, যাই বাগানে বেরিয়ে আসি। চলো চিত্রা। স্যান্ডেল চটপট করতে করতে চিত্রাকে সঙ্গে করে বেরিয়ে গেল অরুণী। সে চটপট শব্দ ললিতচন্দ্রের স্নায়ুমণ্ডলীকে মুচড়িয়ে দিয়ে গেল। একটি সিগারেট ধরিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এর সঙ্গে আপনাদের আলাপ হলো কবে? কে, অরুণী? সবিতা দেবী মৃদু হাসলেন। সেদিন জগন্নাথ হলে নাটক দেখতে গিয়ে আলাপ হলো। ভারী ভালো ছেলে। ওকে যদি ক্লাসে দেখতেন তাহলে অন্যরকম ধারণা হতো। এবারে একটু শব্দ করে হাসলেন সবিতা দেবী। তাতে আর কি হয়েছে, আপনি তো জানেন, বোকা ছেলেরাই প্রফেসরের বক্তৃতা মন দিয়ে শোনে। ললিতচন্দ্র একটু ভেবে বললেন, প্রফেসরের বক্তৃতা যারা শোনে না তাদের মধ্যে দুটো শ্রেণী আছে। প্রথমত, যারা পরীক্ষায় ফার্স্ট হয়, দ্বিতীয়ত যারা পরীক্ষায় ফেল করে। ওই ছেলেটি দ্বিতীয় শ্রেণীর। সেন পাইপের ধোঁয়া বের করে বললেন, এটা আপনার যোগ্য কথা হলো না ললিতবাবু। পাশ করাটাই তো মানুষের মূল্য নয়। ছেলেটি একটু গিফটেড, ভালো ফটোগ্রাফ তোলে, কারো কাছে শেখেনি, অথচ সুন্দর ছবি আঁকে। কই, আপনার কবিতা পড়ুন। নিজে এমএ পাশ করেননি বলে পাশ সম্বন্ধে ললিতচন্দ্রের মনে একটু দুর্বলতা ছিল। তিনি আর বাকবিস্তার না করে কবিতাটি প্রথম থেকে আবার পড়লেন, কিন্তু সেরকম যেন আর জমল না। পড়া শেষ হবার একটু পরেই সবিতা দেবী বললেন, আমি একটু আসছি। বাইরে বেরিয়ে দেখলেন অরুণী ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে আছে, আর চিত্রা তার মাথার কাছে বসে দ্রুত স্বরে বকে যাচ্ছে। একটু যা কথা কানে এলো তা থেকে বুঝলেন যে চিত্রা নক্ষত্রতত্ত্বের অবতারণা করেছে। মানুষ তো মরে গিয়ে আকাশে তারা হয়ে জ্বলে, কিন্তু পৃথিবীতে যত মানুষ মরেছে আকাশে কি তত তারা? এই প্রশ্নের কোনো সদুত্তর অরুণী যখন চিন্তা করছে, সবিতা দেবী তাকে ডাকলেন, অরুণী, ওঠো। অরুণী মুখ ঘুরিয়ে তাকালো, কিছু বলল না। সবিতা দেবী আবার বললেন, ঘরে চলো, চা খাবে না? আমি এখানেই বেশ আছি। ললিতবাবুর ক্লাসে দুষ্টুমি করেছিলি বুঝি একদিন, আর তিনি বুঝি খুব বকেছিলেন? অরুণী চিত্রার দিকে তাকিয়ে বলল, বুঝেছ চিত্রা, তোমাদের বাড়িতে আমি আর আসবো না। সারাদিন তো প্রফেসরদের চেঁচানি শুনি, তার উপর সন্ধ্যাবেলায় আবার তাদেরই মুখ যদি দেখতে হয়, তাহলে আর বেঁচে সুখ কি? আমি চললুম। অরুণী তড়াক করে উঠে দাঁড়িয়ে তার মোটর বাইকের দিকে যেতে লাগল। অরুণীর আসন্ন বিরহ সম্ভাবনায় কিছুমাত্র কাতরতা প্রকাশ না করে চিত্রা বলল, আমাকে তোমার মোটরসাইকেলের পিছনে একটু চড়াবে অরুণীদা? না না, আমার সঙ্গে গিয়ে তোমার কাজ নেই। আমি তো ভালো ছেলে নই, বরং ওই ললিতবাবুকে ঘোড়া বানিয়ে তুমি খেলোগে। বলে অরুণী মোটর বাইকে চড়ে বসল। সবিতা দেবী অরুণীর মাথায় হাত রেখে বললেন, কি পাগল ছেলে, চলো শিগগির, চা বুঝি ঠান্ডা হয়ে গেল। সবিতা দেবীর চোখের দিকে একবার তাকিয়ে অরুণী বলল, আমি কিন্তু ও ঘরটায় যাব না। না না, তুমি খাবার ঘরে বসে খাবে। আপনি ওখানে থাকবেন তো? আমি থাকবো, চলো। অরুণীকে খাবার ঘরে নিয়ে এসে সবিতা দেবী চা আর রেফ্রিজারেটরে ঠান্ডা করা সন্দেশ খাওয়ালেন। ড্রয়িং রুমে ফিরে এসে দেখলেন ললিতবাবু চলে গেছেন। এরপরে ও বাড়িতে ছাত্র শিক্ষকের ঘন ঘন দেখা হতে লাগলো। পরস্পরের প্রতি প্রবল বিরুদ্ধভাব কেউই গোপন করার চেষ্টা করে না, কেউই কারো সঙ্গে কথা বলে না। কিন্তু সবিতা দেবীর প্রভাবে বিদ্বেষের কোনো অশোভন বিস্ফোরণও কখনো হয় না। ললিতচন্দ্র অধ্যাপকীয় গাম্ভীর্যের সঙ্গে অরুণীর অস্তিত্বই সম্পূর্ণ উপেক্ষা করে চলেন। আর অরুণী তার ছোট সঙ্গিনীটিকে নিয়ে এঘর ওঘর ঘুরে বেড়ায়, রেডিও শোনে, ছবির বই দেখে, বাগানে ঘাসের উপর শুয়ে শুয়ে তারা গোনে।
একদিন দুপুরবেলায় হঠাৎ অরণি তার মোটরবাইক ফটফট করতে করতে এসে উপস্থিত। দিনটা মেঘলা ছিল। সবিতা দেবী বাগানে গাছের ছায়ায় বসে ছবি আঁকছিলেন। অরণি কাছে আসতেই বললেন, তোমার মোটরবাইকটায় প্রায় মেশিন গানের মতোই আওয়াজ হচ্ছে অরণি। অরণি দুহাতের উপর মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়ে বলল, আহ, ক্লাস পালিয়ে এলে বুঝি? ললিতবাবু এখন যত খুশি চেঁচাতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তুমি কি কেবল ললিতবাবুর ক্লাসেই ফাঁকি দাও, না সব ক্লাসেই? এসব কথা জিজ্ঞেস করা ঠিক না। যদি সবসময় ক্লাসেই বসে থাকবো, তাহলে এমন মস্ত মস্ত ফাঁকা মাঠ আর আকাশে মেঘ আছে কিসের জন্যে? এরকম মেঘলা দিন আমার খুব ভালো লাগে, অনেকটা নিজের মনে সবিতা দেবী বললেন। আমারও, অরণি সোৎসাহে বলে উঠল। এই দেখুন না, একটু আগে ক্লাস থেকে বেরিয়ে কমন রুমের দিকে যেতে যেতে হঠাৎ আমার চোখে পড়ল যে আকাশটা মেঘলা হয়েছে। তখনই মনে হলো একবার তো ওখানে গেলে হয়। আমার মোটর বাইকটার যত নিন্দাই করুন, ওটার স্পিড আছে, 2 মিনিটে নিয়ে এলো। অত জোরে চালিও না অরণি, একদিন একটা বিপদ ঘটাবে। সে কথার কোনো জবাব না দিয়ে অরণি বলল, এখন আফসোস হচ্ছে এই কথা ভেবে যে এতদিন কথাটা মনে হয়নি কেন। আমি ক্লাস পালাতে পারি, ললিতবাবু পারেন না। ওখানে আমার মস্ত জিত। অরণি উচ্চস্বরে হেসে উঠল, এখন থেকে দুপুরবেলায় আসবো আমি। সন্ধেবেলা তুমি না এলে আমার যে ভালো লাগবে না। হ্যাঁ, তা তো ঠিকই, সন্ধেবেলা এসে আজকাল দেখা পাই কি না আপনার? কেন, আমি কি বাড়ি থাকি না? ওরে বাবা, ওসব জ্ঞানীগুণীর মধ্যে আমি নেই। তোমাকে ললিতবাবুতে পেয়ে বসেছে, ওসব ছাড়ো তো। উনি একজন জ্ঞানী লোক, ওকে তোমার শ্রদ্ধা করা উচিত। মেয়েদের সম্বন্ধে যা তা বললেই বুঝি জ্ঞানী হয়? এ আবার কি কথা? বাহ, সেদিন শুনলেন না উনি কিরকম বললেন? বুদ্ধিবৃত্তির চর্চা নারীর স্বভাবকে বিনাশ করে, নারীর স্থান অন্তঃপুরে, তার প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ রন্ধনশালায়, তার সার্থকতা। ও মা, তুমি ওসব শুনলে কখন? বারান্দা দিয়ে যেতে যেতে কথাগুলো কানে এলো। ওকে দিয়ে দেখলুম আপনি চুপ করে বসে আছেন। আপনি প্রতিবাদ করলেন না? আপনার রক্ত গরম হলো না? উনি বলে নিয়েছিলেন যে 2-1 ব্যতিক্রম কদাচ পাওয়া যায়, এবং আমি ধরে নিয়েছিলাম যে আমি ওই ব্যতিক্রমের মধ্যে পড়ি। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, উনি যদি আবার কখনো ওরকম বলেন। অরণি হঠাৎ থেমে গেল। কি করবে তাহলে? কি করব বলুন তো? সামনের দাঁত দুটো ভেঙে দেব, না ডান হাতের কবজির হাড়টা ফ্র্যাকচার করে দেব? ছি, আপনি যাই বলুন, আপনার সামনে ফের যদি ওকে ওরকম কথা বলতে শুনি, তাহলে একটা কিছু আমি করবই। সবিতা দেবী একটু চুপ করে থেকে বললেন, কি খাবে? কাত হয়ে বাঁ হাতের উপর মাথা উঁচু করে অরণি বলল, কিছু না, বেশ সুন্দর হচ্ছে ছবিটা, আপনি আঁকুন, আমি দেখি। তুমি এর মধ্যে আর ছবি আঁকুনি? এঁকেছি, একদিন নিয়ে এসো, দেখব। এখনই দেখতে পারেন। অরণি মোটা একটা খাতা হাতে করে এসেছিল, সেটা এগিয়ে দিল সবিতা দেবীর দিকে। সবিতা দেবী খাতাটির পাতা উল্টিয়ে দেখতে লাগলেন। ক্যালকুলাসের অঙ্ক, রবীন্দ্রনাথের কবিতার লাইন, হিজিবিজি আঁকিবুকি, পাশের ছেলের সঙ্গে পেন্সিলের নিঃশব্দ কথোপকথন। এইসবের ফাঁকে ফাঁকে ফাউন্টেন পেনে আঁকা কয়েকটি ছবি পাওয়া গেল। একটি মেয়ের ছবি, কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো মুখ ফিরিয়ে। সবিতা দেবী নানা বিচিত্র ভঙ্গিতে নিজেকেই যেন দেখতে পেলেন। এইসব করো বুঝি ক্লাসে বসে, দুষ্টু? ভালো করি না? আপনাকে চেনা যাচ্ছে? ছবি আঁকায় সত্যি তোমার হাত আছে অরণি, ভালো করে শেখো। অরণি গম্ভীর হয়ে গিয়ে বলল, ও, দিন আমার খাতা। রাগ বুঝি? এগুলো ভালো হয়নি তা তো বলিনি, বলছিলুম যে। থাক থাক, আর ব্যাখ্যা করতে হবে না, আমার খাতা দিন। দিচ্ছি। সবিতা দেবী এক এক করে ছবি কটা ছিঁড়ে নিয়ে খাতাটা ফিরিয়ে দিলেন। আমার ছবি আপনি রাখলেন যে? সবিতা দেবী বললেন, ও তো আমার ছবি, এখন ঘরে চলো, কিছু খাবে। অরণি প্রায়ই কলেজ কামাই করতে লাগলো। এদিকে সবুজ সুন্দর রমনা, কখনো বর্ষা শেষের জলধারায় আচ্ছন্ন, কখনো মেঘ ছেঁড়া তেজি রোদ্দুরে উজ্জ্বল। সেদিন দুপুরে খুব ঘটা করে বৃষ্টি নেমেছিল। দোতলার বারান্দায় ইজি চেয়ারে শুয়ে শুয়ে সবিতা দেবী বৃষ্টি দেখছিলেন। এমন সময় বেয়ারা এসে জানালো যে একজন বাবু এসেছেন। এই বৃষ্টিতে? কি পাগল ছেলে, ভিজিটে যে একাকার হয়ে এসেছে নিশ্চয়ই। আবার এত ভদ্রতা, এমনি তো হুড়মুড় করতে করতে সোজা উপরেই উঠে আসে।
সবিতা দেবী বললেন। বাবুকে এক্ষুনি উপরে নিয়ে এসো। কাঠের সিঁড়িতে পায়ের শব্দটা কেমন অচেনা লাগলো সবিতা দেবীর। হয়তো কোনো ভুল করেছেন। একথা তার যখন মনে হলো, তখন আর ভ্রম সংশোধনের সময় নেই। ভিজে জুতো আর ছাতা নিয়ে ললিতচন্দ্র তার সামনে এসে দাঁড়ালেন। ও, আপনি? বলেই সবিতা দেবী বুঝতে পারলেন যে কথাটায় নৈরাশ্যের সুর লেগেছে। তাড়াতাড়ি মাথায় কাপড় টেনে দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আসুন, বড্ড বৃষ্টি না? ভিজে যাননি তো? ভিজে ছাতাটি দেয়ালে ঠেস দিয়ে রেখে ললিতচন্দ্র বললেন, একটা ঘোড়ার গাড়ি পেয়ে গেলুম, নয়তো আসা আর হতো না। কথাটা এমন শোনালো যেন এই সময় তার এখানে আসাটা আগে থেকেই ঠিক ছিল। আপনার ক্লাস বুঝি আজকের মতো হয়ে গেল? আজ আমার অফ ডে, আমি বাড়ি থেকেই আসছি। সবিতা দেবী চকিতে একবার অধ্যাপকের মুখের দিকে তাকালেন। আপনি বোধহয় আমার কথা শুনে অবাক হচ্ছেন। না না, আপনি এসেছেন, এ তো আনন্দের কথা, বসুন। ললিতচন্দ্র একটি চেয়ারে বসে বললেন, নতুন কয়েকটা কবিতা লিখেছি, আপনাকে শোনাতে এলুম। আমার সৌভাগ্য, বললেন সবিতা দেবী। একটু পরে আবার বললেন, কিন্তু নিজেকে ভারী স্বার্থপর মনে হচ্ছে। সন্ধেবেলা সবাই একসঙ্গে বসে শুনলে হতো না? উনি সম্প্রতি আপনার লেখার যেরকম ভক্ত হয়ে পড়েছেন। সবিতা দেবীর কথায় বাধা দিয়ে ললিতচন্দ্র বললেন, সে পরে হবে, এখন শুধু আপনাকেই শোনাতে চাই। আপনার আপত্তি আছে? না না, আপত্তি কিসের, আপনি পড়ুন। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দিনের আলো ম্লান। ললিতচন্দ্র তিনটি সুগঠিত আঁটোসাঁটো সনেট পড়লেন। তার ছন্দের রেশ বৃষ্টির সুরের সঙ্গে মিশে গেল। পড়া শেষ করে ললিতচন্দ্র জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? সবিতা দেবী বললেন, আমি যদি লেখক হতুম, আমি কিন্তু কখনো ও প্রশ্ন করতুম না। কেন? ভালো যদি না লাগে তাহলে মানুষকে বিপদে ফেলা হয়, আর ভালো যদি লাগে তাহলে লোকে তো নিজের গরজেই বলবে, জিজ্ঞেস করতে হবে কেন? তার মানে আপনার ভালো লাগেনি? কথাটার সোজা জবাব না দিয়ে সবিতা দেবী বললেন, আপনার লেখার ধরন বদলেছে মনে হলো। আপনার মতো নারী বিদ্বেষীর মুখে নারী বন্দনা। নারী বিদ্বেষী? আপনিও আমাকে ভুল বুঝলেন সবিতা দেবী। একটু চুপ করে থেকে ললিতচন্দ্র হঠাৎ আবার বললেন, আপনাদের সঙ্গে প্রথম যখন আলাপ হলো, মনে মনে একথাই ভাবতুম যে সেন সাহেব তার যোগ্য স্ত্রী পেয়েছেন বটে, কিন্তু এখন দেখছি যে ওরই অনেক ভাগ্য যে আপনার মতো স্ত্রী পেয়েছেন। আজ বুঝি আপনার সুশ্রাব্য কথা বলার দিন। আমাকে ক্ষমা করবেন, ইনিয়ে বিনিয়ে কথা বলতে আমি শিখিনি। আমার যখন যেটা মনে হয় সেটাই বলে ফেলি, অপ্রিয় হলেও বলি, এমনকি প্রিয় হলেও বলতে ভয় পাই না। আপনার কাছে স্বীকার করতে আমার একটুও কুণ্ঠা নেই যে আপনার মতো মেয়ে যে বাংলাদেশে হতে পারে, এ আমি কখনো সম্ভব মনে করিনি। এত সম্মানের যোগ্য আমি নই ললিতবাবু। না না, আমি ঠিক বলছি। আপনি যে কি তা আপনি কেমন করে বুঝবেন? কেন আপনার সঙ্গে আমার আগে দেখা হলো না? কেন আপনার সঙ্গে আমার দেখা হলো? আমি ছেলে মানুষ নই, 40-এর উপরে আমার বয়স। 10 বছর বিবাহিত জীবন কাটিয়েছি, দাদামশাই হয়েছি। নিজের মনকে শাসন করবার চেষ্টাও তো কম করিনি, কিন্তু তাকে বেঁধে রাখতে পারলাম না তো। এই বৃষ্টির মতোই আমার মন আজ আত্মহারা সবিতা। সবিতা দেবী উঠে দাঁড়িয়ে বললেন, আপনি বড্ড ভিজেছেন, এখন বাড়ি যান, নয়তো অসুখ করবে। ললিতচন্দ্র শূন্য চোখে সবিতা দেবীর দিকে তাকিয়ে রইলেন, যেন কিছুই বুঝতে পারছেন না। সবিতা দেবী আবার বললেন, আপনি এখন বাড়ি যান। ললিতচন্দ্র উঠে দাঁড়ালেন, দেয়ালের কোণ থেকে ছাতাটি তুলে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। ভিজে ছাতা থেকে ঝরে ঝরে একটা ক্ষীণ জলস্রোত বারান্দা পার হয়ে সিঁড়ির প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ছিল। সেদিকে তাকিয়ে সবিতা দেবী চুপ করে দাঁড়িয়ে রইলেন। এরপরে অরণি অবাক হয়ে দেখল যে ও বাড়িতে ললিতবাবুর যাতায়াত বন্ধ। তার এত ফুর্তি হলো যে ব্যাপারটা বিশ্বাস করতে পারল না। কয়েকদিন পর সে মুখ ফুটে মনের কথাটা বলেই ফেলল, আচ্ছা, ললিতবাবু কি আর আসছেন না? সবিতা দেবী বললেন, তাই তো দেখছি। হঠাৎ তার এত সুমতি? সবিতা দেবী চিন্তিত মুখে বললেন, তুমি ওকে কিছু বলনি তো? আমি? বয়ে গেছে আমার ওর সঙ্গে কথা বলতে। কি জানি যে গোয়ার ছেলে তুমি, আমার ভয় হচ্ছিল সত্যিই বুঝে একদিন কিছু বলে বসো। অরণি পিঠের তলায় গোটা তিনেক কুশান সাজিয়ে সোফায় হাত পা ছড়িয়ে বলল, আহ, বাঁচা গেল।
কিন্তু অরণির সুখ স্থায়ী হলো না। একদিন সেন সাহেব স্ত্রীকে বললেন, দেখো, ললিতবাবু অনেকদিন আসেন না, কোনো অসুখ বিসুখ করলো না তো ভদ্রলোকের? সবিতা দেবী বললেন, না, উনি ভালোই আছেন। তাহলে আসেন না কেন? ওর আর আমাদের এখানে না আসাই ভালো। কেন? সেন চমকে উঠলেন। আমার তাই মনে হয়। স্ত্রীর মুখের দিকে একটু তাকিয়ে থেকে সেন বললেন, কি বলতে চাও তুমি, বলো তো? ঈষৎ হেসে সবিতা দেবী বললেন, যদি বলি উনি আমার প্রেমে পড়েছেন? সেন হো হো করে হেসে উঠে বললেন, ডোন্ট বি সিলি। ঠাট্টা নয়, সত্যি। সেন একটু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, তুমি তুমি কি ওকে কিছু বলেছ? আমি আর কি বলবো? 2-4 বার পাইপে টান দিয়ে সেন বললেন, ও কিছু না, বিপত্নিক মানুষ, একা একা থাকেন, অসতর্ক মুহূর্তে একটু না হয় দুর্বলতাই প্রকাশ করে ফেলেছেন। আর তুমিও তো চিত্তহারিণী কম নও। আই এম নট সারপ্রাইজড। সবিতা দেবী সংক্ষেপে বললেন, আমার ভালো লাগেনি। কি যে বলো, ওকে এরকম একটা লজ্জার মধ্যে রাখা কি উচিত? নাকি এই সামান্য কারণে আমরাই একজন গুণীজনের সঙ্গ থেকে বঞ্চিত হতে পারি? চলো, আজই ওকে ডেকে নিয়ে আসি। আমি যাব না। তাহলে আমি একাই যাই। সেদিনই কোর্ট থেকে ফেরবার পথে সেন ললিতবাবুকে গাড়িতে তুলে নিয়ে বাড়ি এলেন। আবার যাওয়া আসা সাহিত্য চর্চা শুরু হলো। সবিতা দেবী অত্যন্ত স্বাভাবিকভাবে ড্রয়িং রুমে এসে বসেন, আলাপ আলোচনায় যোগ দেন। অনুষ্ঠানে কোনো ত্রুটি হয় না। অন্যান্য অতিথিরা কিছুই লক্ষ্য করে না। কিন্তু 3জন লোক বুঝতে পারে যে যেমনটি ছিল ঠিক তেমনটি আর হচ্ছে না। কয়েকদিন পরে অরণি লাফাতে লাফাতে এসে বলল, ওই রাবণটাকে আবার দেখছি যে। সবিতা দেবী হেসে বললেন, ভয় কি, লক্ষণ তো আছেই। লক্ষণকে ফাঁকি দেয়াই তো রাবণের পেশা। ওকে আপনি বিদায় করুন। তুমি এখানে আসো বলে কি আর কেউ আসতে পারবে না? একটু কঠোর স্বরে বললেন সবিতা দেবী। অরণি তক্ষুনি বেরিয়ে গেল এবং রাগ করে 3 দিন এলো না। সবিতা দেবী নিজে ওর বাড়ি গেলেন, সেনকে শুদ্ধ নিয়ে গেলেন। তবে ওর মান ভাঙল। রাত্রে খাবার টেবিলে সবিতা দেবী বললেন, অরণিটা ভারী ছেলে মানুষ। সেন বললেন, ওর বয়সটাই তো তাই। এটা ওর বয়স নয়, ওর স্বভাব। আমার মনে হয় ওর ছেলে মানুষই কোনোদিনই ঘুষবে না। ওর চেঁচামেচি লাফালাফি আমার বেশ লাগে, কিন্তু আমাকেও লজ্জা করে। তোমার সঙ্গেই ওর মনের কথা। এখানে ওকে এরকম দেখো, তো বাড়িতেও একেবারে অন্য মানুষ, কারোর সঙ্গে কথা বলে না, চোখ মুখ গম্ভীর। আসলে ওর বাড়িটা একটু সেকেলে কিনা, তার হালচাল ওর পছন্দ নয়। সেইটাই তো জীবনের আদি সমস্যা, যে আমাদের বাপ মা আমরা বেছে নিতে পারি না। এত বড় একটা ঘটনার জন্য অন্ধ অদৃষ্টের উপরেই নির্ভর করতে হয়। জানো, ওর বাবা ওর বিয়ে দিতে চাচ্ছেন। বিয়ে? এইটুকু বয়সে? ওর ইচ্ছে বিয়ে পাশ করে ছবি আঁকা শিখতে প্যারিসে যায়। ওর বাবার তাতে মত নেই। কেনই বা থাকবে? ছবি এঁকে কি পয়সা হয়? শেষ পর্যন্ত ওর বাবা কোনো এক জমিদারের 12 বছরের মেয়ের সঙ্গে ওর বিয়ের প্রস্তাব এনেছেন। শ্বশুর নাকি 10,000 টাকা দিতে প্রস্তুত। ছেলে শ্বশুরের টাকা নিয়ে যা খুশি করুক, তাতে ওর আপত্তি নেই। ওর নিজের রক্ত জল করা পয়সা নষ্ট হতে দেবেন না উনি। এ বিষয়ে অরণির কি মত? ও বলছে যে আবার যেদিন বিয়ের কথা ওর কানে আসবে, তার পরের দিন ওকে বাড়িতে আর দেখা যাবে না। এসে এখানে উঠবে তো? সবিতা দেবী হেসে ফেললেন, আমি ভাবছিলাম আমরাই তো ওকে প্যারিসে পাঠাতে পারি। আইসক্রিমের স্ফটিক পাত্রের রূপোর চামচটা বার 2 ঠুকে সেন বললেন, সত্যি বলছো? ছবি জিনিসটা ওর প্রাণের মধ্যে আছে। প্যারিস তো ওরই জায়গা। আমাদের ছেলে থাকলে তাকে তো আমরা ইউরোপে পাঠাতাম। সেন 2 চামচ আইসক্রিম খেয়ে বললেন, দেখা যাক। বর্ষা কেটে গিয়ে শরৎ এলো। পুজোর ছুটিতে সেনেরা 15 দিনের জন্য দার্জিলিং গেলেন। অরণিকে সঙ্গে নিলেন সবিতা দেবী। সেন ঠাট্টা করলেন, ওরে বাবা, অরণিকে ছাড়া দেখি আর এক দণ্ডও চলে না আজকাল। সবিতা দেবী বললেন, তুমি তো 9টার আগে ল্যাপের তলা থেকেই উঠবে না। ও থাকলে ওর সঙ্গেই আমি আর চিত্রা বেড়াতে পারবো। তোমাকে বিরক্ত করতে হবে না। দার্জিলিংয়ে অরণির এই প্রথম আসা। পাহাড় আছে, তুষার আছে, বেড়াবার অপুরন্ত রাস্তা আর অবসর আছে। ললিতবাবু নেই। তার আনন্দের সীমা রইল না।
15 দিনে 5 সের ওজন বাড়িয়ে সে চেহারা এত ভালো করে ফিরে এলো যে তার বাপ-মা অবাক হয়ে গেলেন। শীত পড়ে এলো। সামনের এপ্রিলে অরণির পরীক্ষা। সবিতা দেবী বললেন, একটু আধটু পড়াশোনা করছো তো? অরণি বলল, আপাতত অ্যানুয়াল স্পোর্টসের জন্য প্রস্তুত হচ্ছি। খেলাধুলায় নাম ছিল অরণির। গেলবারের স্পোর্টসে 5টা প্রাইজ একাই নিয়েছিল। সবিতা দেবী তার পিঠ চাপড়ে বললেন, এবারে 8টা প্রাইজ নেওয়া চাই। বড়দিনের ছুটির আগে স্পোর্টসের দিন পড়ল। আকাশ ঝকঝকে নীল। শীতের সোনালি রোদ্দুরে সমস্ত রমনা হেসে উঠেছে। ইউনিভার্সিটির মস্ত মাঠে তাঁবুর তলায় শহরের বিশিষ্ট ব্যক্তিরা বসেছেন। তাদের সঙ্গে বসেছে ছাত্রীরাও। ছেলের দল ছবির প্রেমের মতো মাঠটিকে চারদিকে ঘিরেছে। তবে সে প্রেম নিশ্চল নয়, অত্যন্ত সচল, সজীব ও সরব। 15টা প্রতিযোগিতার মধ্যে 12টাতেই নাম দিয়েছিল অরণি। খেলা আরম্ভ হবার সময় হলো। সবিতা দেবী উৎসুক চোখে তাকিয়ে আছেন। কখন অরণি তার লম্বা ছিপছিপে বেতের মতো নমনীয় দেহটি নিয়ে রঙ্গমঞ্চে অবতীর্ণ হবে। এমন সময় একটা বিস্মিত গুঞ্জন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঢেউ খেলিয়ে গেল। অরণি অনুপস্থিত। জগন্নাথ হলের প্রভোস্ট ডক্টর সরকার ব্যস্ত হয়ে অরণির বাড়িতে সাইকেল দিয়ে লোক পাঠালেন। 20 মিনিট পরে লোকটি হাঁপাতে হাঁপাতে ফিরে এসে জানালো, অরণি বাড়ি নেই। খেলা আরম্ভ হলো। মাঠের সমস্ত আলো ম্লান হয়ে গেল সবিতা দেবীর চোখে। নির্জীবের মতো চুপ করে বসে তিনি দেখতে লাগলেন এবং 8 ঘন্টা পরেই উঠে দাঁড়ালেন। আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাই। সেন ব্যস্ত হয়ে উঠলেন, আর একটু বসবে না? এই রেসটা ভারী মজার। না, আমার মাথা ধরেছে, রোদ্দুরে তাকাতে পারছি না বলে সবিতা দেবী হাত ব্যাগ খুলে একটি কালো চশমা চোখে পড়লেন। খুব খারাপ লাগছে তোমার? তাহলে চলো, আমিও যাই। না না, তোমাকে আসতে হবে না, বাড়ি গিয়ে একটু শুয়ে থাকলেই সেরে যাবে। চিটটা থাক তোমার কাছে, আমি গিয়েই গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। বাড়ি এসে সবিতা দেবী দেখলেন দোতলার বারান্দায় একটি চেয়ারে বসে আর একটি চেয়ারে পা তুলে দিয়ে অরণি খবরের কাগজ পড়ছে। দুষ্টু ছেলে, এই তোমার কাণ্ড। অরণি কাগজটা ফেলে দিয়ে বলল, আপনি চলে এলেন যে? তুমি যাওনি কেন? অরণি গম্ভীর গলায় বলল, ইচ্ছে। বদ্ধ পাগল, তোমার হয়েছে কি? আপনার সামনে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আমি বেরোতে পারবো না। কি বললে? সবিতা দেবীর সন্দেহ হলো কথাটা তিনি ঠিকমতো শুনতে পাননি। যা বললাম তাই, কেটে ফেললেও পারবো না। বাড়িতে থাকলে ওরা নিশ্চয়ই ডেকে পাঠাতো, তাই এখানে পালিয়ে আছি। সবিতা দেবী স্তব্ধ হয়ে অরণির মুখের দিকে তাকিয়ে রইলেন। অরণি আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিল। যে পরীক্ষা ক্ষেত্রে অরণি সগৌরবে উত্তীর্ণ হতে পারত সেটা সে হেলায় হারালো। কিন্তু যে পরীক্ষায় তার ভাগ্য অনিশ্চিত, সে বিয়ে পরীক্ষা দিতে কয়েক মাস পরে কার্জন হলে ঢুকল সে। ললিতচন্দ্রের ভবিষ্যৎবাণী ব্যর্থ হলো না, অরণি ফেল করল। ফেল করে তার মন খারাপ হয়ে গেল এই কথা ভেবে যে তার বাবা হয়তো আরও একবার তাকে ওই ঘৃণ্য বিয়ে পরীক্ষার দরজায় কপাল ঠুকতে বাধ্য করবেন। কিন্তু বেশি দিন সে এ নিয়ে ভাববার সময় পেল না, কারণ ঠিক এই সময় এমন একটি ঘটনা ঘটল যা যেমন আকস্মিক তেমনি মর্মান্তিক। সেন সাহেব হার্ট ফেল করে মারা গেলেন। তার জীবনযাত্রার নিত্যসঙ্গী, তার হৃদযন্ত্রটি ভিতরে ভিতরে বিকল হয়ে আসছিল। বাইরে থেকে কিছুই বোঝা যায়নি। হঠাৎ একদিন তাকে বৈতরণীর পরপারে উত্তীর্ণ করে দিয়ে চিরকালের মতো স্তব্ধ হয়ে গেল। সমস্ত রমনা ভেঙে পড়ল সবিতা দেবীর বাড়িতে। ললিতচন্দ্রও এলেন। সবিতা দেবীর চোখে জল নেই, তার দেহটি পাথরের মূর্তির মতো। কিছু বলবার নেই। চুপচাপ খানিকক্ষণ বসে থেকে সবাই একে একে বিদায় নিতে লাগলেন। ইউনিভার্সিটির কয়েকটি জোয়ান ছেলে ফুল দিয়ে খাট সাজালো। তারপর বিকেলের আলো যখন লাল হয়ে এসেছে, সেন সাহেবকে কাঁধে করে বেরিয়ে পড়ল। সবিতা দেবী বাড়ির গেট থেকেই স্বামীকে বিদায় দিলেন। ছেলেরা যখন কাঁধে তোলবার আগে কোমরে গামছা বাঁধছে, তখন শুধু একটি কথা বললেন, হরিধ্বনি দিও না। তারপর উপরে ফিরে তাদের যুগল সজ্জার একটি খাটে বসে দুহাতে মুখ ঢাকলেন। দিনের আলো মিলিয়ে এলো। এতক্ষণ অরণিকে কোথাও দেখা যায়নি। দোতলারই একটি ঘরে দরজা বন্ধ করে চিত্রাকে নিয়ে সে ব্যস্ত ছিল। এতক্ষণে চিত্রাকে সে 1 পেয়ালা দুধ খাইয়ে কথা বলে বলে ঘুম পাড়াতে পেরেছে। একটু বসে থেকে যখন বুঝল যে চিত্রার ঘুম বেশ গভীর হয়েছে,
আস্তে দরজা খুলে পা টিপে টিপে বেরিয়ে এসে সবিতা দেবীর ঘরে ঢুকল। আবছা অন্ধকারে দেখা গেল সবিতা দেবী গালের উপর হাত রেখে পাশ ফিরে শুয়েছেন। দক্ষিণা হাওয়ায় তার কপালের চুলগুলো নড়ছে। অরণি কাছে এসে দাঁড়িয়ে বলল, ওঠো, এখন কিছু খাবে। এই প্রথম সে সবিতা দেবীকে তুমি বলল। সে রাত্রে অরণি দোতলার বারান্দাতেই শুয়ে থাকল। পরের দিন বেলা 1টায় সবিতা দেবী আধখানা কলা ও 1 পেয়ালা কফি খেলেন। তবে সে বাড়ি ফিরল বটে, কিন্তু 4টে না বাজতেই আবার বেরিয়ে পড়ল সাইকেল নিয়ে। মোটর সাইকেলটি নিল না, ওতে বড় শব্দ হয়। দিনরাত্রির বেশিরভাগ সময় ও বাড়িতেই কাটাতে লাগলো অরণি। তার যে এত শক্তি, এত নৈপুণ্য, তাকে সে নিজেই কোনোদিন জানত? চিত্রাকে ভুলিয়ে রাখা তার মস্ত কাজ। তারপর ইন্স্যুরেন্স কোম্পানিতে চিঠি লেখা, আত্মীয়দের খবর পাঠানো, প্রভিডেন্ট ফান্ড বিষয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করা, সাকসেশন সার্টিফিকেট পেতে যাতে দেরি না হয় তার যথাসাধ্য চেষ্টা, সবই সে নিজের ঘাড়ে তুলে নিল। সবিতা দেবীও তার শোকাচ্ছন্ন অবসন্ন দেহমন নিয়ে অরণির উপর একান্ত নির্ভর করে নিশ্চিন্ত হলেন। অরণির বাবা ও বিধবা পিসিমা এতটা মেশামেশি ভালো চোখে দেখলেন না। জানা গিয়েছিল যে সবিতা দেবী বৈধব্যের কোনো নিয়মই পালন করছেন না। তার পরনের শাড়িটি এখনো রঙিন, গায়ে এখনো গয়না শোভা পাচ্ছে, এবং খুব সম্ভব তিনি মাছ মাংসও খাচ্ছেন। যে মেয়ে বিধবা হয়েও বিধবা হয় না, সে যে কিছুতেই ভালো জাতের নয়, এবং তার সঙ্গে অত্যধিক মেলামেশার ফল অরণির মতো মূঢ় বালকের পক্ষে যে বিষময় হতে বাধ্য, এ বিষয়ে অরণির বাবার সঙ্গে তার দিদির প্রায়ই সারগর্ভ আলোচনা হতে লাগল। অরণির মা একদিন তাদের কথার মধ্যে বলতে গিয়েছিলেন, আহা, তাতে আর কি হয়েছে? আজকাল ওসব নিয়ম টিয়মের দিন আর আছে নাকি? আর জপতপ উপোস করলেই যে মানুষ ভালো হয়, তাও তো নয়। কথাটা শেষ হওয়া মাত্র বাবা খেকিয়ে উঠলেন, ও, তোমারও বুঝি মডার্ন হবার শখ হয়েছে? আমি মরে গেলে তুমিও কুমারী সেজে বেড়াবে বুঝি? আর কথাটার শেষ অংশ নিজের প্রতি প্রয়োগ করে নিয়ে পিসিমা কোমরে দুহাত রেখে মোটা শরীরটি দোলাতে দোলাতে এমন একটি ওজস্বী বক্তৃতা আরম্ভ করলেন যে মা ভয় পেয়ে সে যে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। রাত 10টার আগে আর বেরোলেনই না। কিন্তু ছেলেকে কিছুতেই ঘরে বেঁধে রাখা গেল না। ক্রমে এমন হলো যে বাড়িতে সে আর প্রায় থাকেই না। সবিতা দেবীর বাড়িতেও তার চালচলন একটু অদ্ভুত। যখন সবিতা দেবীকে সমবেদনা জানাতে কেমিস্ট্রির প্রফেসর কিংবা ফিলোসফির রিডার সস্ত্রীক আসেন, তখন সে নিঃশব্দে অন্তর্হিত হয়। সেনের ড্রয়িং রুমে নিয়মিত যারা আড্ডা জমিয়েছেন, তারা যখন আসেন, তখনও তাকে চোখে দেখা যায় না। সে সবসময় ও বাড়িতেই আছে, অথচ অন্য কেউ এলেই নিজেকে একেবারে মুছে ফেলে। যে বিরাগ এতদিন তার শুধু ললিতচন্দ্রের উপরেই ছিল, আজ যেন তা সবিতা দেবীর পরিচিত যে কোনো ব্যক্তির প্রতি সংক্রমিত হয়েছে। এদিকে সবিতা দেবীর সঙ্গেও সে যেটুকু কথা বলে, তা নিতান্তই কাজের কথা। দুপুরবেলা সবিতা দেবী শুয়ে থাকেন, হয়তো ঘুমন না। বারান্দার এক কোণে চিত্রার সঙ্গে সমবয়সীর মতো পুতুল নিয়ে খেলা করে। তারপর খেলতে খেলতে ক্লান্ত হয়ে চিত্রা যখন ঘুমিয়ে পড়ে, তাকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে সবিতা দেবীর ঘরের দরজার কাছে একটি চেয়ার টেনে চুপ করে বসে থাকে। ঘুমের মধ্যে সবিতা দেবীর জোরে জোরে নিঃশ্বাস পড়ে। কান পেতে তাই শুনে শুনে তার বেলা কেটে যায়। অরণির তৎপরতায় দিন 15-র মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। সবিতা দেবী বললেন, এবার তোমাদের ছেড়ে যাবার দিন এলো অরণি। কোথায় যাবে? কলকাতা। আমিও যাব। তুমি যাবে কেন? বাড়ির সঙ্গে আমার আর সম্পর্ক নেই, একটা কাজও পেয়ে গেছি কলকাতায়। আর পাগলামি করো না অরণি। বাহ, সত্যি আমি যাব যে। আর কোনো কথা হলো না। সবিতা দেবীর মনে হলো আরব্যোপন্যাসের পাতা থেকে কোনো এক জিন উঠে এসে যাত্রার সমস্ত আয়োজন চোখের পলকে সম্পূর্ণ করে দিল। অরণিকে কিছু বলতেও হয় না। চোখের দিকে তাকিয়ে সে মনের ইচ্ছা বুঝতে পারে। কলের মতো ঠিক সময়ে ঠিক কাজটি করে। যে কাজ করতে 10 জন বলবান পুরুষের হাঁপিয়ে পড়বার কথা, তার সমস্ত ভার একা বহন করেও তার ক্লান্তি নেই। যাত্রার দিন এলো। সকালবেলা বাপ রাগ করে বললেন, দূর হ আমার বাড়ি থেকে। মা গোপনে তার হাতে 2খানা 100 টাকার নোট গুঁজে দিয়ে চোখের জল মুছলেন। অরণি বলল, আমার মোটরসাইকেলটা বেচে দিও মা, টাকাটা তুমি নিও। তারপরে একটি সুটকেস ও একটি 17 ইঞ্চি মোড়া বিছানা ঘোড়ার গাড়ির মাথায় চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল।
মা জানালা শিক ধরে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। সবিতা দেবীকে বিদায় দিতে স্টেশনে এসেছিলেন ললিতচন্দ্র এবং আরও 2-4 জন। পাদ্রী প্রফেসর তাদের গাড়িটা সস্তা দামে কিনে নিয়েছিলেন। ট্রেন ছাড়বার মিনিট 10 আগে সেই গাড়ি চড়ে তিনিও এসে হাজির। সবিতা দেবী সকলের সঙ্গেই কথা বললেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন। ললিতচন্দ্র ছাতাটি হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে ভাবতে লাগলেন যে তার যে নতুন সনেটের বইটি ছাপা হচ্ছে সেটি সুরেশ্বর সেনের স্মৃতিতেই উৎসর্গ করবেন। 5 মিনিটের ঘণ্টা বাজল। অরণি এতক্ষণ হুইলরের স্টলে দাঁড়িয়ে বই দেখছিল। এইবার আস্তে আস্তে এসে গাড়িতে চড়ে বসল। এই শেষের মিনিট বলবার মতো কোনো কথা খুঁজে পাওয়া শক্ত। পাদ্রী সাহেব একটু কাশলেন। হাওয়ায় একটু ধুলো উড়ল। ললিতচন্দ্র এগিয়ে এসে গাড়ির জানলা ধরে দাঁড়ালেন। সবিতা দেবী তার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা চলি। উল্টো দিকের বেঞ্চিতে অরণি বসেছিল চিত্রাকে নিয়ে। দুজনের মাঝখানে চকোলেট, বিস্কুট, ছবির বই ইত্যাদি শিশুলোভন বিচিত্র সামগ্রী ছড়ানো। আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে ললিতচন্দ্র আসতে বললেন, ওকে নামতে বলুন, গাড়ি এক্ষুনি ছাড়বে। ও যাচ্ছে। ও, নারায়ণগঞ্জে একেবারে স্টিমারে তুলে দেবে বুঝি? না, কলকাতাতেই যাচ্ছে। ললিতচন্দ্র আর কিছু বললেন না, গাড়ি ছেড়ে দিল। এরপরে কিছুদিন পর্যন্ত সবিতা দেবীর সঙ্গে অরণির নাম জড়িয়ে একটা পরম রমণীয় পরচর্চার কুণ্ডয়নে রমনার অনেক রসনা ঈষৎ আলোড়িত হল। তারপর সবিতা দেবীর স্মৃতি ফিকে হয়ে এলো। রমনার সেই বাড়িটি একজন ফিরিঙ্গি পুলিশ সাহেব দখল করলেন। গ্রীষ্মের ছুটির পরে বিশ্ববিদ্যালয় খুলল এবং ললিতচন্দ্র ও অন্যান্য অধ্যাপকেরা আবার তার স্বরে চিৎকার করতে লাগলেন। কলকাতায় এসে সবিতা দেবী তার মামাতো বোনের বাড়িতে উঠলেন। অরণি সে বাড়িতেই চা খেয়ে স্নান করে তারপর ভাত খেয়ে বেরিয়ে গেল। কাছাকাছি একটি মেস ঠিক করে এবং আরও 2-1টি কাজ সেরে 2-3 ঘন্টা পরেই ফিরে এলো। সবিতা দেবী নিচে বসবার ঘরেই বসেছিলেন। তাকে দেখে পাখার স্পিড একটু বাড়িয়ে দিয়ে বললেন, তুমি এখন কি করবে? অরণি ধূপ করে একটা চেয়ারে বসে পড়ে বলল, চাকরি ঠিক করে এলাম। কোথায়? একটা মোটরের কারখানায়। ঢাকাতেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, তিনি কথা রেখেছেন। যা হোক, এখন অ্যাপ্রেন্টিস করে নিচ্ছে, 40 টাকা করে মাইনে দেবে। বেশ ভালো না? অরণির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সবিতা দেবী চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। দৃষ্টি যদি স্পর্শ করতে পারত তাহলে অরণির রৌদ্রতপ্ত শ্রান্ত শরীর সেই মুহূর্তে অমৃত হয়ে উঠত। অরণি বলতে লাগলো, একটা মেসও ঠিক করে এসেছি, আমার আর কোনো ভাবনা নেই, ঢাকায় আর ফিরতে হবে না। বাড়িতে চিঠি লিখেছ? মাকে একটা পোস্টকার্ড লিখে দিলাম। কলকাতায় পা দিতে না দিতেই চাকরি। মা যা অবাক হবেন। পাঞ্জাবির পকেটে সেই 100 টাকার নোট দুখানা একবার অনুভব করে অরণি আবার বলল, এখন তোমার কি ব্যবস্থা করব বলো? আমার ব্যবস্থা তুমি করবে? আমি ছাড়া আপাতত আর কেউ নেই যখন। সবিতা দেবী লক্ষ্য করলেন যে কলকাতায় এসেই অরণির কথাবার্তা চালচলন অনেক সহজ হয়ে এসেছে। অরণি বলছে, প্রথম কাজ হলো তোমাকে একটা বাড়ি খুঁজে দেয়া। কোন পাড়ায়, কত টাকা ভাড়ার মধ্যে, কিরকম বাড়ি চাই বলো। সবিতা দেবী জবাব দিলেন, পাড়া লেন্সটাউন রোড, ভাড়া 150-র বেশি নয়। সামনে জমি চাই, একটি বসবার ঘর, একটি খাবার ঘর ও 3টি শোবার ঘর চাই। শোবার ঘর 3টি কেন? একটি তোমার। অরণি মাথা নেড়ে বলল, উহু। উহু মানে? উহু মানে না, আমি এখন স্বাধীন, স্বাবলম্বী। তুমি তাহলে মেসেই থাকবে? অরণি কথাটার কোনো জবাব দেওয়া দরকার মনে করল না। পকেট থেকে সিগারেট বের করে বলল, অনুমতি করো তো একটা খাই। অনেকদিন লজ্জা করেছি তোমার কাছে, আর পারি না। বাহ, এ বিদ্যুটিও শিখে নিয়েছ? অরণি হাঁটুর উপর হাঁটু তুলে বয়স্ক ভঙ্গিতে সিগারেট ধরালো। সবিতা দেবী বললেন, তোমার পকেট থেকে কি পড়ে গেল যেন? অরণি নিচু হয়ে 100 টাকার নোট দুখানা করিয়ে নিল। হাত বাড়িয়ে বলল, এ দুটো রাখো না তোমার কাছে। কি? টাকা। দেখলে তো কাণ্ড, কখন হারিয়ে টারিয়ে ফেলবো, তোমার কাছেই থাক। একটু পরে আবার বলল, চলে আসবার সময় মা দিয়েছিলেন। রয় স্ট্রিটে সুন্দর একটি একতলা বাড়ি খুঁজে বের করল অরণি। সবিতা দেবীর বর্ণনার সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে গেছে। সামনে পিছনে জমি,
চারদিক খোলা, খান পাঁচেক ঘর, 3টে বাথরুম, 2টো বারান্দা। বেশি হতে পারত, কিন্তু ভাড়া ঠিক 150। ঢাকার আসবাবপত্র কিছু ছিল সরকারি, নিজের জিনিস সব বেচে দিয়েছিলেন সবিতা দেবী। তার জন্য অরণি এত ভালো দাম আদায় করেছিল যে প্রায় সেই টাকাতেই নতুন সব ফার্নিচার কেনা হয়ে গেল। কলকাতায় পৌঁছাবার ঠিক 10 দিন পরে সবিতা দেবী চিত্রাকে নিয়ে সুসজ্জিত গৃহে উঠে এলেন। হাঙ্গামাটা সব অরণি মাথা পেতে নিল। সবিতা দেবীর গায়ে একটু আঁচও লাগল না। সেন সাহেব দারুণ খরচ করতেন। প্রভিডেন্ট ফান্ড আর ইন্স্যুরেন্স পলিসি দুটোই দেনার কামড়ে অনেকটা কাহিল হয়েছিল। সব শুদ্ধ 25,000-এর বেশি পাওয়া গেল না। খরচ করতে হলে ও টাকা আর কদিন। সবিতা দেবী জীবনযাপনের উচ্চ সরগ্রাম একটু নামালেন না। তার কন্যা জন্ম থেকে যেরকম জীবনযাপনে অভ্যস্ত, ঠিক সেইভাবে তাকে বড় করে তুলবেন। মনে মনে এই তার পণ। জীবনে শক্তি পরীক্ষার আহ্বান যখন এসেছে, ভয় পাবেন না তিনি, পালিয়ে যাবেন না, গ্রহণ করবেন সেই আহ্বান। তার সমকক্ষ অন্তত হবেন। রোদ্দুরে ঘুরে ঘুরে একটা মেয়েদের স্কুলে 250 টাকা মাইনের চিত্রাঙ্কন শিক্ষয়িত্রীর কাজ জোগাড় করে ফেললেন। ড্রয়িং ক্লাস হয় সপ্তাহে মাত্র 2 দিন। বাকি সময়টা নানা রকম বিজ্ঞাপনের ছবি আঁকা অভ্যাস করতে লাগলেন। ক্রমে বিজ্ঞাপনওয়ালাদের নজর তার উপর পড়তে লাগলো। মাস 6 মধ্যে মাসিক 500 টাকা আয়ের ব্যবস্থা যখন হলো, তখন নিশ্চিন্ত হলেন তিনি। অরণিকে বললেন, এবার তোমার কারখানা ছেড়ে দিয়ে আর্ট স্কুলে ভর্তি হও। পাগল! চুলের মধ্যে আঙুল চালিয়ে অরণি হেসে উঠল। সবিতা দেবী অনেক সাধ্য সাধনা করলেন, কিন্তু অরণি কথাটা কানেই তুলল না। ওভারঅল পরে উদয়ান্ত মোটরের ফ্যাক্টরিতে কুলির মতো খাটে। তারপর সন্ধ্যাবেলা মেসে ফিরে স্নান করে, ধবধবে ধুতি পাঞ্জাবি পরে আসে রয় স্ট্রিটে। তার চা আর রাত্রিরের খাবার ওখানেই বরাদ্দ। মেসে খেতে তার ঘেন্না করে। ওটা শুধু তার শোবার জায়গা, আর কিছুই নয়। সকালে উঠে 1 পেয়ালা চা আর 2 খণ্ড ক্ষীণকায় মাখন ছোঁয়ানো টোস্ট রুটি দোকান থেকে আনিয়ে খেয়ে নেয়। তারপর স্নান করে বেরিয়ে যায় কাজে। একবার কারখানার মধ্যে ঢুকলে বাইরের বিশ্বজগতের কথা কিছু আর তার মনে থাকে না। লাঞ্চের ছুটির সময় জঠরানল দাউ দাউ করে জ্বলে ওঠে। শিখের দোকানের মোটা মোটা 2টো রুটি আর সেই সঙ্গে কিছু মাংস বা আলুর দম দ্রুত বেগে পাকস্থলিতে চালান করে দেয়। ভালো করে চিবোবার সময়ও হয় না। 4টের সময় আবার 1 পেয়ালা চা। তারপর সন্ধ্যের কিছু আগে কারখানার মাতৃগর্ভ থেকে মুক্ত জীবলোকে তার পুনর্জন্ম হয়। একটি সিগারেট ধরিয়ে রয় স্ট্রিটের দিকে যখন সে হাঁটতে আরম্ভ করে, সারাদিনের মধ্যে তখনই সে প্রথম অনুভব করে যে সে একজন মানুষ এবং সে বেঁচে আছে। সবিতা দেবীর গৃহে ভোজের আয়োজন যেমন সাধু তেমনি বিচিত্র। সুসজ্জিত ঘরে টেবিলে বসে খেতে খেতে তার দিনের জীবনের সঙ্গে রাতের জীবনকে অরণি যেন মেলাতে পারে না। খাবার পরে গল্প করতে করতে 11টা বেজে যায়, কোনো কোনো রাতে 12টা। সবিতা দেবী বলেন, এখানেই শুয়ে থাকো। কিন্তু অরণি কিছুতেই রাজি হয় না। সে স্বাধীন হয়েছে। কলকাতার শহরে একখানা ছোট ঘরের অর্ধাংশের জন্যে মাসে মাসে রীতিমতো ভাড়া দেয়। তার এই গৌরব কোনো রকমেই ক্ষুণ্ণ হতে দেবে না সে। যত রাতি হোক, বাইরে ঝড় বৃষ্টি যাই থাক, তার মেসে সে ফিরে যাবেই। 1 মাইল মতো রাস্তা, অথচ ট্রাম বাসের সুবিধে নেই। রিক্সা নেবার পয়সা থাকে না, হেঁটেই ফেরে। কোনো কোনো রাত্রিরে হাঁটতে হাঁটতে প্রায় ঘুমে ঢলে পড়ে। মেসের ঘরে ঢুকে বালিশে মাথা ঠেকানো মাত্র তলিয়ে যায়। সবিতা দেবী এক একদিন বলেন, তোমার জন্যই আমাকে একটা গাড়ি কিনতে হবে দেখছি। অরণি গম্ভীরভাবে বলে, কয়েক বছর পর আমিই কিনব। তার কথাটা প্রলাপ বাক্য নয়, উচ্চাসা তার হৃদয়কে দংশন করেছিল। নিজেকে সে বিকিয়ে দিয়েছিল ওই কারখানায়। বিদ্যুৎ বেগে সে কাজ শিখতে লাগলো। কোনো বাঙালি ছেলেকে কখনো বোধহয় এমন আসরিক খাটুনি খাটতে দেখা যায়নি। শীতকালে বোম্বাই থেকে কোম্পানির বড়কর্তা ফ্যাক্টরি দেখতে এলেন। তিনি মার্কিন। সকলের সঙ্গেই গণতান্ত্রিক করমর্দন করে বিদায় নিলেন। অরণির সঙ্গে কথা বললেন মিনিট খানেক। 7 দিন পরে খবর এলো যে অরণির 80 টাকা মাইনে হয়েছে এবং এই মুহূর্তে তাকে বোম্বাই যাত্রা করতে হবে। পরের দিনই অরণি চলে গেল। সবিতা দেবী চিত্রাকে নিয়ে স্টেশনে এলেন। 3rd ক্লাসের ভিড়ের মধ্যে অরণি বসে আছে। সবিতা দেবীকে দেখেই অনেক কষ্ট করে প্ল্যাটফর্মে নেমে পড়ল। আগের রাত্রেই সে বিদায় নিয়ে এসেছিল এবং বারবার বলে এসেছিল সবিতা দেবী স্টেশনে যেন না যান। তুমি স্টেশনে এলে যে? কি করে তুমি ভাবতে পারলে যে আমি আসবো না? আমি না তোমাকে বারণ করে এলুম?
তুমি বারণ করলেই আমি শুনবো নাকি? মিছিমিছি এই রোদ্দুরে। সবিতা দেবী বললেন, এতটা পথ যাবে, থার্ড ক্লাসে কষ্ট হবে না? সেকেন্ড ক্লাস করে নাও। কোম্পানি থার্ড ক্লাসের ভাড়াই দিচ্ছে। তাতে কি, তোমার মালপত্র নামাও, ওই সেকেন্ড ক্লাসটা খালি আছে। ঠেলাগাড়ি নিয়ে একটা ফেরিওয়ালা তাদের সামনে দাঁড়ালো। মস্ত এক বাক্স চকোলেট কিনে অরণি দিল চিত্রার হাতে। চিত্রা বলল, অরণিদা, কবে আবার আসবে? আসবো একদিন। শিগগিরই এসো। তোমার জন্য কি নিয়ে আসবো বলো তো? কিছু আনতে হবে না, তুমি এসো। চিত্রার চোখ ছলছল করে উঠল। সবিতা দেবী বললেন, সেকেন্ড ক্লাসে যাবে না তুমি? না। তোমার সেই 200 টাকা? সবিতা দেবী হাত ব্যাগের মুখ খুলতে উদ্যত হলেন। অরণি দুপা সরে গিয়ে বলল, তোমার কাছেই থাক, ফিরে এসে নেব। সবিতা দেবী হঠাৎ একটু হালকা সুরে বললেন, বেশ, ওটা আমার কাছেই রইল। আপাতত এইটা রেখে দাও দেখি তোমার কাছে, কখন কি দরকার হয় বলা যায় না তো। বলতে বলতে ব্যাগ থেকে একটা মোটা খাম বের করলেন। আমার জন্য ভেবো না। এটা নাও বলছি। না। না। হাওড়া স্টেশনের গতিশীল মুখর ব্যস্ততার মধ্যে 3টি প্রাণী নিঃশব্দে একটু দাঁড়িয়ে রইল। তারপর অরণি বলল, যদি কখনো দরকার হয় তোমাকেই তো লিখব। যদি হঠাৎ ফিরে আসতে ইচ্ছে করে তোমার কাছেই তো ফিরব। আমার পাওনা জমা হোক তোমার কাছে, ঠিক সময় আদায় করে নিব। নিচু হয়ে চিত্রাকে অনেকক্ষণ আদর করল। ঘণ্টা বাজল। কলকাতায় সারাদিনের পর রাত্রিরে সে বাঁচত। বম্বের বিরাট কারখানা তাকে দিনরাত্রির ভুলিয়ে দিল। 80 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 250, 250 থেকে 400, হু হু করে বাড়তে লাগলো তার আয়ের অঙ্ক। কোম্পানির প্রতিনিধি হয়ে সমস্ত ভারতবর্ষ চষে বেড়ালো। বার চারেক কলকাতাতেও এলো। এসে সবিতা দেবীর বাড়িতেই উঠল, কিন্তু সে ওঠার নামমাত্র। সারাদিন কাজ, 2 দিন পরেই মাদ্রাজ কি হায়দ্রাবাদ কি রাওয়ালপিন্ডি যাত্রা। ভালো করে তাকে যেন চোখেই দেখা গেল না। একবার এক নেটিভ রাজ্যের রাজার সঙ্গে সে কোম্পানির এমন একটা লাভকর যোগাযোগ ঘটিয়ে দিল যে 1 লাফে তার মাইনে ডবল হয়ে গেল। কারখানা থেকে আপিসে বদলি হলো সে। এখন সে কাগজপত্রে সই করে। তার বাপের বয়সী ভদ্রলোকেরা তার সামনে ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার সঙ্গে দেখা করবার আশায় কাটা দরজার বাইরে অপেক্ষা করে কত গণ্যমান্য। এখন ইচ্ছে করলে সে একটু আরাম করতে পারে, হাত পা ছড়াতে পারে, ছুটি নিয়ে উটকামণ্ডও যেতে পারে। কিন্তু কাজই তার জীবন, কাজ ছাড়া সে বাঁচে না। আর সে আপিসে আসবার 6 মাসের মধ্যে এমন হলো যে তাকে না হলে আপিস যেন চলেই না। কর্তারা ভাবলেন, এরকম লোকের মনে যাতে কখনো অসন্তোষের বিষ না ঢোকে, তার ব্যবস্থা করা চাই। অরণি ধাপে ধাপে উঠতে লাগল। কোম্পানির একজন বড় দরের অফিসার হয়েছে সে। মাসান্তে তার পাওনা 1600 টাকা। ততদিনে 10 বছর কেটে গেছে। বড় কর্তার সঙ্গে দেখা করে সে বলল, আমি আপনার কাছে একটা ফেভার চাই। নিশ্চয়ই, সামনের মাসে আবার আমাদের জেনারেল ইনক্রিমেন্ট হবে, তখন। সে কথা নয়, আমাকে কলকাতায় বদলি করুন। কলকাতায়? সেখানে কি আছে? সেখানে গেলে তোমার সব প্রসপেক্ট নষ্ট। আমার অনেক হয়েছে, এতটা আশা করিনি। এখন আমি কলকাতায় যেতে চাই। ইয়াং ম্যান, আমিই তোমাকে কলকাতার কারখানায় কুড়িয়ে পেয়েছিলাম। আমার ইচ্ছে তোমাকে পিটসবার্গে পাঠাবো। দেখে আসবে কাকে বলে লার্জ স্কেল প্রোডাকশন। তারপর ভারতবর্ষের স্টিল দিয়ে ভারতবর্ষের মাটিতে আমরা যখন গাড়ি বানাতে আরম্ভ করব, সরকার, তুমি মিলেনিয়ার হয়ে যাবে। রুপির অঙ্কে নয়, ডলারের অঙ্কে। এখানে থাকো, কলকাতায় গেলে আর কিচ্ছু হবে না। আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কিন্তু কলকাতায় বদলি না করলে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। অরণি বদলি হয়ে কলকাতায় এলো। শেষ যেবার এসেছিল সে কতদিন আগে, 6 বছর? ভালো যেন মনে পড়ে না। হাওড়া স্টেশনে যখন নামলো, ঠিক তেমনি একটি মুক্তির হাওয়া এসে তাকে জড়িয়ে ধরল। যে হাওয়া তার প্রাণে বইত যখন 10 বছর আগে কারখানা থেকে বেরিয়ে সে রয় স্ট্রিটের দিকে হাঁটতে আরম্ভ করত। সবিতা দেবী এখনো রয় স্ট্রিটে। তার আসবাবপত্র তেমনি আছে, তিনি নিজে প্রায় সেই রকমই আছেন। আশ্চর্য পরিবর্তন হয়েছে শুধু চিত্রার। যাকে ছোট্ট ফ্রক পরা মেয়ে দেখে গিয়েছিল, সে আজ পরিপূর্ণ যুবতী। কত রঙের শাড়ি পরে, কত নতুন ভঙ্গিতে চুল বাঁধে। বম্বেতে তার জীবন স্ত্রীলোক বর্জিত ছিল। চিত্রাকে দেখে অবাক হলো অরণি। এ যে সেই মেয়ে যাকে সে কোলে করে বেড়াত।
যার চকোলেট মাখা আঙুল তার শুভ্র জামাকে প্রায় কলঙ্কিত করে দিত। তা যেন বিশ্বাস করাই যায় না। একটু কেমন লজ্জা করল তার। চিত্রা যে তার কাছে এসে দাঁড়ালো, সেই ভঙ্গিটাও যেন বাঁধো বাঁধো। কিন্তু এই লজ্জা কাটিয়ে উঠতে অরণির দেরি হলো না। দেখতে দেখতে নতুন চিত্রার সঙ্গে ভাব জমে উঠল তার। উপহারে উপহারে আচ্ছন্ন করে দিল চিত্রাকে। তার ভাবখানা এমন যে সর্বস্ব দিয়ে দিতে পারলেও যথেষ্ট হয় না। একদিন প্রকাণ্ড একটা গাড়ি হাঁকিয়ে এলো সে। সবিতা দেবী বললেন, কিনলে বুঝি? হ্যাঁ, কিনলুম। ট্যাক্সিগুলো অতি বাজে, আর শিখ ড্রাইভারদের গায়ে যা গন্ধ। এত বড় গাড়ি কেনবার কি দরকার ছিল? আমি ভালো জিনিসই ভালোবাসি, চলো। পাগলের মতো খরচ করছো কেন বলো তো? করব না? পার্ক স্ট্রিটে ফ্ল্যাটটাই বা নিতে গেলে কেন? আমার এখানেই তো থাকতে পারতে। আমি খুচরো কাজ ভালোবাসি না। আমিও না। তাহলে এ বাড়িটা তুমিই নিয়ে নাও। তোমরা? আমরাও থাকবো। বেশ, যথাসময় হবে। এখন চলো। চিত্রা কোথায়? আসছে। পরীর মতো সেজে চিত্রা বেরিয়ে এলো বারান্দায়। অরণি বলল, চিত্রা, আমি ভেবে দেখলাম যে কোনো ভদ্রমহিলার ট্যাক্সিতে চড়া উচিত নয়। এই দেখো, দুয়ারে প্রস্তুত গাড়ি। আর অরণি বউ করে একবার ঘরের ভিতর ঢুকে তখনই আবার বেরিয়ে এলো। আর এই হচ্ছেন শ্রীযুক্ত ড্রাইভার। বিশ্বাস করতে পারো, এই লোকটি ভারতবর্ষের শ্রেষ্ঠ মোটর চালক। ব্যারাকপুর ট্র্যাক রোডে ৮০ মাইল স্পিডেও এর হাতে নির্ভয়ে আত্মসমর্পণ করতে পারো। চিত্রা খিলখিল করে একটু হেসে উঠল। মা মেয়ে গাড়ির ভিতর উঠে বসল। স্টিয়ারিং হুইলে হাত রেখে অরণি বলল, একজন এখানে এসে বসলে হতো না? চিত্রা বলে উঠল, আমি যাই মা। অরণি চুপ করে রইল। সবিতা দেবী বললেন, যাও না, সামনে গিয়েই বসো। অরণি পিছন দিকে হাত বাড়িয়ে দরজা খুলে দিল। চিত্রে এসে তার পাশে বসল। টাকাগুলো যেন নোংরা কোনো জিনিস, হাত থেকে ঝেড়ে ফেলতে পারলেই সে বাঁচে। অরণির মনের ভাবখানা এরকম। অল্প ভালোই তার চলে না, সবচেয়ে ভালো তার পক্ষে যথেষ্ট ভালো নয়। যেটা সস্তা, যেটা চলনসই, আর যেটা কাজে লাগে, এই ৩ রকম জিনিসের উপরেই তার অসীম বিতৃষ্ণা। একদিন হয়তো গাড়ি বোঝাই করে ২৫ টাকার পুলি নিয়ে এলো। চিত্রার ঘরের পর্দার রং একটু বুঝি ফ্যাকাশে হয়েছে, তখনই এলো ১০ টাকা গজের বিলিতি নেট। একদিন চিত্রার হাত থেকে পড়ে একটা চায়ের পেয়ালা ভেঙে গেল। পরের দিনই একটি শেলি সেট সবিতা দেবীর চায়ের টেবিলে ঝকঝক করতে লাগলো। সেটের রঙের সঙ্গে টেবিল ক্লথের রঙের কোথায় একটু সূক্ষ্ম বৈষম্যের ফলে অরণি মর্মপীড়া অনুভব করল। ওই পেয়ালার সঙ্গে শোভনতম যে কাপড়টি সে কল্পনার চোখে দেখতে পেল, যতদিন না তার কাছাকাছি একটা কিছু কিনতে পেল, ততদিন শেলি পেয়ালায় চাই খেল না সে। একদিন সবিতা দেবী বললেন, তুমি কি খেপে গেলে অরণি? খেপে যাবার কি দেখলে? তোমার মা বাবার খবর কি? আপাত অবান্তরভাবে জিজ্ঞেস করলেন সবিতা দেবী। ভালোই আছেন তারা। ওদের সঙ্গে তো তোমার কতকাল দেখা হয় না। না তো, বম্বে থেকে এসেই একবার ঢাকা ঘুরে এসেছি। সবিতা দেবী চুপ করে রইলেন। তার চোখের দিকে তাকিয়েই অরণি তার মনের কথা বুঝতে পারল। তুমি ভেবো না, সিগারেট ধরিয়ে সে বলল, পুত্রের কর্তব্য পালন করছি আমি। মাসে ২৫০ করে টাকা পাঠাই মাকে। এর বেশি তাদের দরকারও নেই, এর বেশির যোগ্যও নন তারা। সুখের যোগ্য সকলেই অরণি। ভুল। খুব বেশি সচ্ছলতা সকলকে মানায় না। কেউ টাকার গোলাম হয়ে পড়ে, কেউ বা টাকা জাহির করবার চেষ্টায় কেবলই খাবি খায়। টাকা ভোগ করাটা যে একটা আর্ট, সে কথা কটা লোক জানে। সে আর্টের তুমিই বুঝি চরম নিদর্শন। অরণি হা হা করে হেসে উঠল। এবার দেখলাম বাবা শাস্ত্রটাস্ত্র নিয়ে খুব মেতেছেন। আমার ২৫০ টাকা নিশ্চয়ই কতগুলো মূর্খ বামুনের হাতে গিয়ে পড়ছে। ভাবতে আমার গা জ্বলে যায়। তোমাকে বিয়ে করতে বলেন না তারা? আমাকে মুখ ফুটে কেউ বলবে এত সাহস? ওরে বাবা! সবিতা দেবী হেসে ফেললেন। পকেট থেকে মুঠো ভরে কতগুলো নোট বের করে চোখের সামনে তুলে ধরে অরণি বলল, কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, তুমি যার আছো সকল ভয়ের সে ঊর্ধ্বে। অরণি নোটগুলো নির্দয়ভাবে হাতের মধ্যে মোচড়াতে লাগলো। আহ, কি করো? নোটগুলো পকেটে ফিরিয়ে রেখে অরণি বলল, এবারে চা হোক। প্রসঙ্গের জের টেনে সবিতা দেবী বললেন, সত্যি এখন তোমার বিয়ে করা উচিত।
তাহলে তোমাকেও একটা উচিত কথা বলি। চিত্রার এখন বিয়ে হলে ভালো হয়। তুমি কি সে বিষয়ে কিছু ভেবেছ? এবারে প্রাজ্ঞজনের মতো কথা বলেছ বটে। সবিতা দেবী অস্ফুটে হাসলেন। তুমি হয়তো ভাবছো ওর এখনো বিয়ের বয়স হয়নি। না, তা ভাবছি না। ওর 17 হলো। বিয়ের পক্ষে এ বয়সটা ভালোই। আর ওর বিয়ে হয়ে গেলেই আমার শেষ দায়িত্ব থেকে মুক্তি পাই। অরণি বলল, কিছু ভেবো না সবিতা, ঠিক সময় ওর বিয়ে হবে। সবিতা দেবী অরণির পিঠে চড় মেরে বললেন, দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। আমাকে নাম ধরে ডাকছো কেন? আগে কি কখনো ডাকিনি? কই না। তাহলে আজ থেকে ডাকবো। সবিতা দেবী বললেন, চলো, চা দিয়েছে। শিপনের শাড়ি পরে চায়ের টেবিল আলো করছে চিত্রা। অরণি বেশ চেঁচিয়ে বলল, তোমার মেয়ে বড্ড রূপসী হয়েছে সবিতা, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চিত্রা যথোচিত লজ্জিত ভঙ্গিতে মুখ নিচু করল। সবিতা দেবী খুব মন দিয়ে কেক কাটতে লাগলেন। চায়ের পরে সবিতা দেবী বললেন, আজ তোমরা কোন দিকে বেড়াতে যাচ্ছ? তোমরা মানে? আমরা বলো। না, আমি আজ আর যাব না। এটা আবার কখন ঠিক করলে? আমার ভালো লাগে না রোজ রোজ। তোমরা ঘুরে এসো। অরণি উঠে এসে সবিতা দেবীর চেয়ারের পিছনে দাঁড়িয়ে বলল, তাহলে আজ বাড়ি বসেই সন্ধ্যা যাপন করি। তোমরা যাও, ঘুরে এসো। সবিতা দেবীর কথাটা আদেশের মতো শোনালো। মার কাঁধের উপর দিয়ে মেয়ের দিকে তাকিয়ে অরণি বলল, চিত্রা, আজ আমরা বাগানে বসবো। তুমি গান করবে। আকাশে একটা বাঁকা চাঁদ চুপ করে তাকিয়ে থাকবে। এমন সন্ধ্যা মোটরে চড়ে হু হু করে নষ্ট করা বর্বরতা। রাজি? চিত্রা একটি চামচ তুলে নিয়ে চায়ের বাটিতে ঠুনঠুন আওয়াজ করতে লাগলো। সবিতা দেবী বললেন, চিত্রা, তোর সেই জর্জেটটায় যে পার বসাতে দিয়েছিলি, আজ না আনবার কথা? সবিতা দেবীর চেয়ারের মাথায় দুহাতে ভর দিয়ে অরণি বলল, চলো তাহলে জর্জেট উদ্ধারে বেরিয়ে পড়ি। তারপর চাঁদটাকে ধরা যাবে লেক পাড়ে। আশা করি সে ততক্ষণে পালিয়ে যাবে না। আমাকেও যেতে হবে? তাহলে বেতের চেয়ারগুলো বাগানে দিতে বলি। তুমি সরে এসো না অরণি, বারবার ঘাড় ফিরিয়ে ফিরিয়ে কথা বলা যায় না। চেয়ারের 2 হাতল ধরে সবিতা দেবীকে শুদ্ধ ইঞ্চি কয়েক শূন্যে তুলে অরণি বলল, ওঠো। তারপর ধূপ করে চেয়ারটি নামিয়ে দিয়ে বাইরে চলে গেল। একটু পরে মা মেয়ে যখন বেরিয়ে এলো, অরণি গম্ভীরভাবে বলল, চিত্রা, আজ তুমি ভিতরে বসো। চিত্রা শাড়ি সামলে গাড়িতে উঠে একটি লাবণ্য স্তূপের মতো কোণ ঘেঁষে বসল। এসো মা। অরণি তার বাঁদিকে দরজাটা খুলে দিয়ে বলল, তোমার মা এখানে বসবেন। সামনে তো 3 জনেই বসা যায়। কথাটা বলতে গিয়েও থেমে গেল চিত্রা। গাড়ির বিরাট গহ্বরে একা বসে বসে তার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। শাড়ির দোকান থেকে বেরিয়ে সবিতা দেবী বললেন, আমি এবার পিছনেই বসি। সামনে বসলে আমার সর্দি হয়। তুই সামনে যা চিত্রা। অরণি হঠাৎ বলে উঠল, ও হো, শৈলেশ আমাকে আজ চায়ের নেমন্তন্ন করেছিল যে। কে শৈলেশ? আমাদের আপিসের একটি ছেলে। কয়েকদিন হয় আমেরিকা থেকে ফিরেছে। বেচারা এখনো হয়তো চা না খেয়ে বসে আছে। কি অন্যায়, এখনই যাও তুমি ওর কাছে। অরণি গাড়িতে উঠে বলল, তোমরা গাড়িতে একটু বসে থাকো। আমি এই মিনিট 5 ওর সঙ্গে একটু কথা বলেই চলে আসব। না না, তা কেন? আমাদের নামিয়ে দিয়ে তুমি বরং চলে যাও। অরণি কথাটার কোনো জবাব দিল না। ল্যান্সডাউন রোড দিয়ে গাড়ি কেবলই দক্ষিণে এগোতে লাগলো। একেবারে লেকের কাছাকাছি এসে একটি দোতলা বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে পড়ল অরণি। একটু বসো তোমরা, আমি এক্ষুনি আসছি বলে বাড়ির ভিতরে অদৃশ্য হয়ে গেল। ফিরে এলো 5 মিনিট না হোক মিনিট 10 পরেই। সাদা প্যান্ট আর গলা খোলা শার্ট পরা একটি যুবক তার সঙ্গে এলো। অরণি তার কাঁধে চাপড় দিয়ে বলল, কিছু মনে করো না কেমন, কাল মনে থাকে যেন। তারপর গাড়ি চালাতে চালাতে বলল, কাল পারপথে ওকে ডিনারে বলে এলুম, তোমরাও আসবে। মা মেয়ে দুজনেই এবার পিছনে বসেছিল। সবিতা দেবী বললেন, আমরা আর কেন? কি বললে? বলছিলাম যে আমাদের যাবার কি দরকার? হ্যাঁ, তোমার ডিনার থেকে আমাদের বাদ দিলে ভালো হয় না? কিছু শুনতে পাচ্ছি না বলে অরণি গাড়ির স্পিড বাড়িয়ে দিল। একটু পরে বললে, ওই যা, ওর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেয়া হলো না। আচ্ছা, কাল হবে। পরের দিন শৈলেশের সঙ্গে আলাপ হলো।
ছেলেটি ভারী শান্ত, খুব আস্তে কথা বলে, গলার আওয়াজ সিল্কের মতো। দেখে সেই ধরনের ছেলে মনে হয় যে বিয়ে করলে সিনেমা ফেরত স্ত্রীর পরিত্যক্ত মূল্যবান শাড়িটি সযত্নে ভাঁজ করে বিছানার তলায় রেখে দেবে এবং পরের দিন সকালেই আলমারিতে তুলে রাখবে। প্রথম পরিচয়ের পরে শৈলেশ একদিন অরণির সঙ্গে সবিতা দেবীর বাড়িতে এলো, তারপর নিজেই একদিন এলো, তারপর ঘন ঘন আসতে লাগলো। সবিতা দেবী বললেন, তোমার বন্ধু দেখছি এ বাড়িতে কায়েমি হলো অরণি, তোমার আপত্তি আছে? আমি একটু নিরিবিলিই ভালোবাসি। তাহলে আমাকে সহ্য করো কেমন করে? তুমি একাই 100, তাই তোমার উপর আর কেউ হলে একটু বেশি হয়ে পড়ে। আহা, ছেলে মানুষ, তোমাদের একটু করুণা না পেলেও বাঁচে কেমন করে? সবিতা দেবী হেসে বললেন, নিজেকে বুড়ো ভাবতে খুব ভালো লাগে না? ওর তুলনায় বুড়ো বই কি, ওর তো মাত্র 25। এত কম? দেখে বোঝা যায় না। ওর ধারণা গম্ভীর হয়ে থাকলে চাকরিতে দ্রুত উন্নতি হয়। সবিতা দেবী বললেন, চিত্র ওকে নিয়ে ভারী ঠাট্টা তামাশা করে। কেন, ঠাট্টা করবার কি হয়েছে? বলে, ওর দিকে যখন তাকায় মনে হয় এক্ষুনি কেঁদে ফেলবে। কি অন্যায়! অরণি লাফিয়ে উঠে দাঁড়ালো। সবিতা, চিত্রাকে তুমি শাসন করো না? ও আমার হাতের বাইরে চলে গেছে, দেখো তুমি যদি কিছু করতে পারো। নিশ্চয়ই পারি, কালই আমি তোমার হয়ে শৈলেশকে নেমন্তন্ন করব রাত্রিরে। বাহ, জুলুম! তোমাদের খাবার সময় হলেই বেচারাকে উঠে চলে যেতে হয়, ওর খারাপ লাগে না? মাঝে মাঝে ওকেও না হয় খেতে বললে। সবিতা দেবী ঈষৎ ক্লান্ত স্বরে বললেন, তোমাকে নিয়ে আর পারি না। শৈলেশ আসতে লাগলো। শান্ত ভ্রমণেও সে নিত্যসঙ্গী। সে চিত্রার সঙ্গে গাড়ির ভিতরে বসে। সবিতা দেবী অরণির পাশে বসেন। বেশি কথা শৈলেশ বলে না, কিন্তু মাঝে মাঝে চিত্রার চাপা হাসির শব্দ শোনা যায়। শৈলেশ যে গান গাইতে পারে এ খবরটা হঠাৎ একদিন জানাজানি হয়ে গেল, লেকের ধারে রাত 12টায়। সে রাতে জ্যোৎস্না ছিল। শৈলেশ দুটো গান গাইল, তারপর চিত্রা একটা গাইল। তারপর থেকে গান শেখায় চিত্রার খুব বেশি উৎসাহ দেখা যেতে লাগলো। কয়েক মাস পরে অরণি জিজ্ঞেস করল, চিত্রার এখন কেমন লাগছে শৈলেশকে? সবিতা দেবী বললেন, কই, এখন তো আর কিছু বলে না। তাহলে সব জোগাড় যন্ত্র করে ফেলি? তুমি বলছো কি? ভেবো না, তোমার মেয়ে সুখী হবে। সবিতা দেবী মুখ ফিরিয়ে চুপ করে রইলেন। একটু পরে বললেন, আজ তোমাদের ললিতবাবুর একটি চিঠি এসেছে। ললিতবাবু? ললিতবাবুকে মনে নেই তোমার? ও, সেই ললিতচন্দ্র, ঢাকার ললিতচন্দ্র। তিনি এখনো বেঁচে পড়তে আছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে রিটায়ার করেছেন, কলকাতায় চলে আসছেন। সামনের সোমবারেই এসে পৌঁছাবেন। শুনে খুব খুশি হলে তো? অরণি ঠোঁট বেঁকিয়ে বলল, কলকাতা যথেষ্ট বড় জায়গা। তিনি সোমবারেই আমার সঙ্গে দেখা করতে আসবেন। ও, আসবেন বুঝি? আবার চিঠি লিখে সে কথা জানিয়েও দিয়েছেন? মাঝে মাঝে তিনি চিঠি লিখতেন আমাকে। তুমি যখন বম্বে ছিলে, বারদই কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে গেছেন। ও, ও, তুমি এত ভালো মানুষ। সোমবার আমার বরানগরের বাগান বাড়িতে তোমাদের নিমন্ত্রণ রইল। সেটা আবার কবে হলো? এইমাত্র। বাগান বাড়ি না থাক, গঙ্গার ধার তো আছে। সবিতা দেবী হেসে বললেন, আচ্ছা, তুমি আমার শোবার ঘরে বসে থেকো, তাহলেই তো হবে। ললিতবাবুকে তাড়াতাড়ি বিদায় করে দেব। তবু ওর সঙ্গে তোমার দেখা করা চাই। এখনো কি ওর ওপর তোমার রাগ পড়েনি? আমার রাগের কথা তুলছো কেন? তোমাকে একটা লোক এসে বিরক্ত করবে, সেটা কি কিছু নয়? বিরক্ত কিসের? পুরনো বন্ধু, দেখা করতে চান, ভালোই তো। বন্ধু? ও তোমার বন্ধু? অরণি হাসতে হাসতে পেটে হাত চেপে সোফায় শুয়ে পড়ল। সোমবার এসে দেখল ললিতচন্দ্র ড্রয়িং রুমে বসে আছেন। সেই লাল মোজা, সেই পাকানো চাদর, হাতে সেই ছাতা। চুলটা কিছু পেকেছে, কিন্তু তারই মধ্যে তৈলচিক্কণ শিং দুটি অক্ষুণ্ণ। অরণি গটগট করে ঢুকতেই সবিতা দেবী বললেন, একে চিনতে পারছেন? আপনার সেই নটোরিয়াস ছাত্র অরণি। ললিতচন্দ্র বললেন, চিনতে পেরেছি বই কি। তুমি নাকি আজকাল মস্তলোক হয়েছ, শুনে খুব আনন্দ হলো। আসবার আগে তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলছিলেন। অরণি ললিতচন্দ্রের কাছে এগিয়ে গিয়ে লম্বা সিগারেট কেসটি খুলে ধরে বলল, একটা নিন।
ললিতচন্দ্র সিগারেট নিয়ে দেশলাইয়ের জন্য পকেট হাতড়াতে লাগলেন। অরণি ফস করে দেশলাই ধরিয়ে তার মুখের কাছে নিল। তারপর নিজের সিগারেটটি ধরিয়ে বলল, এক্সকিউজ মি, আপনার ছাতাটি তুলে নিয়ে সে বেরিয়ে গেল। বারান্দার হেড রেখে সেটি দাঁড় করিয়ে বাগানে পায়চারি করতে করতে সিগারেট খেতে লাগলো। মিনিট 20 পরে দেখা গেল ললিতচন্দ্র বেরিয়ে এসে যথাস্থান থেকে ছাতাটি উদ্ধার করে আস্তে আস্তে চলে গেলেন। অরণি ঝড়ের মতো ঘরে ঢুকে বলল, অসম্ভব! ভদ্রতা, সহনশীলতা, আত্মত্যাগ, এই মহৎ গুণগুলির একটি সীমা থাকা দরকার। সবিতা, তুমি যে এমন বড় মানুষের মতো সময় নষ্ট করছো, একবারে বেশি কি বাঁচবে তুমি? সবিতা দেবী বাইরের দিকে তাকিয়ে বললেন, বেরোবে নাকি? শৈলেশ আসুক। সে এখন আসবে না। চিত্রাকে আর তার কলেজের 2টি বন্ধুকে নিয়ে সে সিনেমায় গেছে। সিনেমা যখন কথা বলতো না তখনই ভালো ছিল, নিজেরা বলা যেত। বোবা ছবি মনে আছে তোমার? মনে আছে মানে? আমি কি শৈলেশের মতো ছেলে মানুষ নাকি, যে কথা কওয়া ছবি ছাড়া কিছু দেখিনি জীবনে? ঢাকার পিকচার হাউসে কত শিখিয়ে ঢেলেছি। তাহলে চলো আমরাই ঘুরে আসি একটু। গঙ্গার ধারে খুব নির্জন একটা রাস্তা দিয়ে আস্তে গাড়ি চালাতে চালাতে অরণি বলল, সবিতা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সোজা সামনের দিকে তাকিয়ে সবিতা দেবী বললেন, বলো। না, এখন না, কিন্তু শিগগিরই বলবো, আর দেরি করা চলে না। বেশ, যেদিন তোমার খুশি। কথাটা কি তা কি তুমি বুঝতে পারোনি? আমি বড় কম বুঝি। অরণি চৌকিতে একবার সবিতা দেবীর আধখানা মুখের দিকে তাকালো, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বলল, আহ, ভালো একখানা গাড়ি চালাবার মতো সুখ আর কিছু নেই। কত বড় একটা শক্তি আমার হাতের মুঠোয়। আমার এক এক সময় এরোপ্লেনের কাজ শিখতে আমেরিকা চলে যেতে ইচ্ছে করে। এতদিনে চলে যেতুমো, যদি না যদি না যদি না তুমি থাকতে। সবিতা দেবী কিছু বললেন না। অরণি আবার বলল, আমার জীবনকে তুমিই মূল্যবান করেছ। যদি একা থাকতুম, তাহলে একদিন এমনি গাড়ি চালাতে চালাতে হয়তো গাছের সঙ্গে ধাক্কা লাগতো। তারপর হাসপাতাল থেকে আর বাড়ি ফিরতুম না, তাতেই বা কি হতো? বলতে বলতে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। দুধারের গাছগুলো যেন পাগল হয়ে উল্টো দিকে ছুটল। সবিতা দেবী অরণির হাতে হাত রেখে বললেন, আস্তে। আস্তে কি? ঝড় উঠেছে, শুনতে পাচ্ছ না? তখন বৈশাখের শেষ, সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু বায়ুমণ্ডল তখনও সবুজ সোনালি। হঠাৎ সেই স্বচ্ছ বায়ুমণ্ডলকে মথিত করে হাওয়া উঠল। আকাশ কালো মেঘে ছেয়ে গেল। শোঁ শোঁ শব্দে ঝড় আসছে এগিয়ে। অরণি বলল, ভারী ভালো লাগছে। তুমি স্পিড কমাও, নয়তো পুলিশে ধরবে। চৌরঙ্গীর কাছাকাছি এসে অরণি আবার গাড়ি ঘুরিয়ে নিল। ময়দানের পশ্চিমে গঙ্গার ধারে ধারে নির্জন রাস্তাগুলি ধরে উদ্ভ্রান্তের মতো ঘুরতে লাগলো। বাইরে ঝমঝম বৃষ্টি। সে রাত্রে খুব বৃষ্টি হলো, এবং পরের দিনও বৃষ্টির ভাব কাটল না। তার পরের দিন কলকাতার শহরে এমন হাওয়া দিল যে দক্ষিণ দিকে মুখ করে হাঁটলে উড়িয়ে নিয়ে যায়। আপিসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে অরণি দেখল, পাতলা মেঘ আকাশে হু হু করে উড়ে চলছে। হাওয়ায় উঠছে টেবিলের কাগজপত্র। অরণি বেয়ারাকে বলল জানালাটা বন্ধ করে দিতে। 1টার সময় যখন লাঞ্চ খেতে উঠল, জানিয়ে গেল সে আজ আর ফিরবে না। তার গাড়ি গ্রেট ইস্টার্নকে উপেক্ষা করে চলে এলো। গিয়ে দেখল সবিতা দেবী ড্রয়িং রুমে ললিতচন্দ্রের সঙ্গে কথা বলছেন। কোনো দিকে না তাকিয়ে সে বাড়ির ভিতর চলে গেল। কয়েক মিনিট পরেই সবিতা দেবী এলেন। ও গেছে? হ্যাঁ। এ সময় এসেছিল কেন? তুমি আপিসে যাওনি? আপিস থেকেই আসছি, তোমাকে সেই কথাটা বলতে এলাম। সবিতা দেবী চোখ তুলে তাকালেন। অরণি তার চোখের দিকে তাকিয়ে বলল, আর দেরি করে লাভ কি, আমাদের বিয়েটা হয়ে যাক। সবিতা দেবীর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তোমার কাছে বলতে সাহস পায় না। শৈলেশ কাল আমাকেই তার মনের কথা বলল। চিত্রার মত সে পেয়েছে, এখন তুমি রাজি হলেই। তুমি বলছো কি অরণি? এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলি কেমন? ওদের বিয়ে হয়ে গেলেই তো আমরা মুক্ত। তারপর তুমি কলকাতায় থাকতে না চাও, আমরা বোম্বে চলে যাব। সেখান থেকে ইউরোপ, আমেরিকা, প্যাসিফিকের যে কোনো দ্বীপ, সব রাস্তা আমাদের জন্য খোলা। আমাদের অনেক ছুটি জমেছে, টাকার জন্য আটকাবে না। মনে হয় সেটাই ভালো হবে। কাছাকাছি থাকলে চিত্রা হয়তো প্রথমটায়। অরণি কথাটা শেষ করল না।
সবিতা দেবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার সব কথা শুনলেন। তারপর মৃদু গলায় বললেন, এইটাই আমার ভয় হচ্ছিল। কোনটা? ভয় হচ্ছিল যে একদিন তুমি কথা বলবে। ভয় কেন? সবিতা দেবী হঠাৎ অরণির দুহাত চেপে ধরে বলে উঠলেন, অরণি, আমাকে তুমি ছেড়ে যেও না। তার হাত দুটি নিজের মুখের উপর রেখে অরণি বলল, কথা কেন বলছো? তুমি যা চাচ্ছ তা তো হতে পারে না অরণি। কেন? তোমার বয়স 30, আমার বয়স 45। তাতে কি? তোমাকে দেবার আমার কিছুই নেই অরণি। তোমাকে ঠকাতে আমি পারি না। কেন তুমি কথাটা মুখ ফুটে বললে? কেন নিজের শেষ আবরুটুকু রাখলে না? যা ছিল সেটাকে নষ্ট করলে কেন? যা হবে সেটা আরো ভালো হবে বলে। সবিতা দেবী ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়লেন। না, তুমি ভুল করলে অরণি। যা ছিল তাই নিয়ে জীবন কেটে যেত আমার। আর আমার? তুমি চিত্রাকে বিয়ে করো না? অত্যন্ত সহজ সুরে বললেন সবিতা দেবী। চিত্রাকে? অরণি প্রচণ্ড শব্দে হেসে উঠল। চিত্রাকে? কথা কি করে তুমি ভাবতে পারলে সবিতা? কেন, চিত্রার সঙ্গেই তো তোমাকে মানায়। অরণি গম্ভীরভাবে বলল, চিত্রার সঙ্গে শৈলেশের বিয়ে হয়ে গেলেই ওদের নৈনিতালে পাঠিয়ে দেব। সেখানে বাড়ি ঠিক করে রেখেছি। শৈলেশের 1 মাসের ছুটিও মঞ্জুর। তুমি তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করো। অরণি এমনভাবে সবিতা দেবীর দিকে তাকালো যে তার বুকের ভিতরটা ব্যথায় টনটন করে উঠল। অনুতপ্ত স্বরে বললেন, অরণি, আমার দিকটা ভেবে দেখো। আমাকে তুমি অপরাধী করো না। আমার জন্যই তোমার জীবন যদি নষ্ট হয়। নষ্ট? তুমি কি জানো না যে তুমিই আমার জীবন? অরণি, আমাকে ভুল বুঝো না। তোমাকে যত ভালোবাসি, আমার স্বামীকে ছাড়া কোনো মানুষকে তত ভালোবাসিনি। কিন্তু তুমি যা বলছো তা অসম্ভব। তাহলে আমাকে না হলেও তোমার চলে? তুমি না থাকলে আমার জীবন অন্ধকার হয়ে যাবে অরণি। তবে? আর তো বুঝিয়ে বলতে পারি না। যে বয়সে মনে হয় ভালোবাসা মানেই বিয়ে, সে বয়স আমি অনেকদিন পেরিয়ে এসেছি অরণি। আমি যে বুড়ি হয়েছি সে কথা তুমি ভুলে যেও না। বুড়ি? তুমি? অরণি মেঝের উপর বসে পড়ে সবিতা দেবীর হাঁটুর উপর মাথা রাখল। তার চুল নিয়ে খেলা করতে করতে সবিতা দেবী বললেন, একটা কথা তোমাকে বলা হয়নি। ললিতবাবু আমার কাছে বিবাহের প্রস্তাব করেছিলেন। কি? অরণি হাসতে হাসতে মেঝেই গড়াতে লাগল। কথাটা কি এতই হাসির? নয় বুঝি? অরণির মুখ মুহূর্তে শক্ত হয়ে উঠল। না, ভালোবাসা ঠাট্টার জিনিস নয়। ভালোবাসা? তুমি জানো না অরণি, যখন ঢাকাতে ছিলুম তখন থেকে আরম্ভ করে এই 12 বছর ধরে তিনি অসীম ধৈর্য নিয়ে মনে মনে আমাকে। অরণি ঠোঁট বেঁকিয়ে বলল, তাই বুঝি? তার উপর খুব দয়া দেখছি তোমার। ভালোবাসা গ্রহণ করতে না পারি, তাকে অপমান করতে পারি না। গ্রহণ করতেও তোমার বিশেষ আপত্তি নেই মনে হচ্ছে। সবিতা দেবী একটু চুপ করে থেকে বললেন, আমার দ্বিতীয়বার বিয়ে করবার কথাই ওঠে না। তোমাকে আর কতবার বলবো যে বিয়ে থেকে আমার আর কিছুই পাবার নেই। ওই ললিতচন্দ্রই আমার জীবনের অভিশাপ দেখছি। ওটাকে একদিন হাতে পায়ে বেঁধে ডাস্টবিনে ফেলে দেব। তার দরকার হবে না, তিনি কালই দেশে চলে যাচ্ছেন। প্রত্যাখ্যাত প্রেমিক গিয়ে একটি অমর কাব্য রচনা করবেন আশা করি। ভদ্রলোক কবিতা লেখেন ভালোই। অরণি দীর্ঘশ্বাস ফেলে বলল, হায় অরণি, তুমি কবি নও, কুলির সর্দার। সবিতা দেবী বললেন, লজ্জা করে না তোমার ললিতবাবুর সঙ্গে নিজেকে তুলনা করতে? কেন? মূর্খ, তাও বুঝিয়ে বলতে হবে? আমার কাছে তুমি আর ললিতবাবু কি এক? আপাতত দুজনেই এক জায়গায় এসে দাঁড়িয়েছি। দুজনেই পানিপ্রার্থী, দুজনেই প্রত্যাখ্যাত। তুমি ছাড়া আমার আর আছে কে অরণি? তাহলে? অরণির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। জানি এই না বলবার জন্য হয়তো চিরজন্মের মতো তোমাকে হারাতে হবে। তবু আমি ছলনা করতে পারবো না। তবু আমাকে বলতে হবে না। দু হাঁটুর মধ্যে মুখ গুজে অরণি স্তব্ধ হয়ে রইল। তারপর মুখ তুলে আস্তে আস্তে বলল, তাহলে কেন আমি এত সব করলুম? কার জন্য করলুম? কি হবে আমার এখন? এখন আমি বাঁচবো কেমন করে?
সবিতা দেবী রুদ্ধস্বরে বললেন, অরুণী, আমি তো আছি। ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, এই যে আমি, দেখতে পাচ্ছ না? অরুণী শূন্য চোখে মেঝের দিকে তাকিয়ে মৃতস্বরে বলল, আমার জীবন, আমার সমস্ত জীবন। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সবিতা দেবী দুহাত বাড়িয়ে রাখলেন, অরুণী। অরুণী আর নেই। সবিতা দেবী ছুটে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বললেন, তাহলে সত্যি কি তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? আমাকে যেতে দাও সবিতা। আর কোনোদিন কি তোমার দেখা পাবো না? অরুণী একটু দাঁড়িয়ে সবিতা দেবীর দিকে তাকালো। একটি আশ্চর্য আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ল তার মুখে। সবিতা দেবীর মাথার উপর হাত রেখে বলল, সবিতা, তুমি কাঁদছ কেন? আমি ভুল বলেছিলাম। অরুণী আছে, সে পেয়েছে, তোমাকে পেয়ে গেছে। এরপর যদি জন্ম জন্মান্তর দেখা না হয়, তবু আমি তোমাকে হারাতে পারি না। আমার মধ্যেই তুমি আছো। আমি যে বেঁচে আছি, সেই তো তুমি, সেই তো তুমি সবিতা। সবিতা দেবী আর্তস্বরে বলে উঠলেন, তোমার মতো শক্তি আমার নেই, আমি দুর্বল অরুণী, আমাকে বাঁচাও। তাকিয়ে দেখলেন অরুণী চলে গেছে। চোখের জলে পৃথিবী অন্ধকার হয়ে গেল। আজকের গল্প এ পর্যন্তই। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন এবং নিজের যত্ন নিন। ধন্যবাদ। টাটা।